কম হয়েছে না? তো আজকে আমার শ্রদ্ধেয় অভিভাবকদেরকে শুরুতে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাইরে আসলে বৃষ্টি হচ্ছে, এটা দুর্যোগপূর্ণ আবহাওয়াই বলা যায়। তারপরেও আপনারা সবাই আসলে শুরুতে চলে আসছেন, আর হয়তো আমাদের একটু শুরু করতে কিছুক্ষণ লেট হয়েছে, তার জন্য আমরা আসলে দুঃখ এবং ক্ষমা দুটাই প্রার্থনা করছি। আজকে আমাদের আজকে ডাকার বা আজকে মতবিনিময় সভা আয়োজনের মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে নবম শ্রেণীতে যারা নবম শ্রেণী থেকে ক্লাস 10-এ উঠবে, তো তাদের একটা বার্ষিক পরীক্ষা হবে। তো সেই বার্ষিক পরীক্ষার জন্য আর কতদিন সময় আছে? আমরা যদি আনুমানিক ধরি যে ডিসেম্বরে যদি বার্ষিক পরীক্ষা হয়, তাহলে হয়তো সেপ্টেম্বরের অর্ধেক, তারপর হচ্ছে অক্টোবর, নভেম্বর, 2.5 মাস যদি আমরা সময় চিন্তা করি, তাহলে হয়তো 2.5 মাস থাকবে। আশা করি আমার কথা পেছন পর্যন্ত শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি অনেক জোরে বলছি না, যেহেতু মাইক ইউজ করছি এজন্য। তো এটার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়েছে, আর সেই সিলেবাসের উপর আগামী বলতে পারি 2.5 মাস পড়াশোনা করতে হবে। এখন সেই সিলেবাসটা কি, 2.5 মাস কিভাবে আপনার সন্তানরা পড়াশোনা করবে, আমরা তাদেরকে কিভাবে পড়াশোনা করাবো, শুধু তাই না, আমরা সামনে আসলে যেভাবে এনসিটিভি থেকে ওদের প্যাটার্ন দিয়েছে, প্রশ্ন থেকে শুরু করে সিলেবাস, সেগুলো আমরা গত 8 মাসে বা গত 9 মাসে কি করিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। তাহলে আশা করি আপনাদের অনেক প্রশ্ন, অনেক কনফিউশন, সেগুলা পুরোপুরি ক্লিয়ার হবে। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জানার বিষয় থাকে, অবশ্যই আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত জোবায়ের আসলে আসছে রাস্তায়, ভিজেই হয়তো চলে আসবে। আমি প্রথমে আপনাদেরকে একটু বলি যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো, এই হেডলাইনে শুধুমাত্র বিজ্ঞান না, ওদের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টেরই সিলেবাস দেওয়া হয়েছে। তো সিলেবাসে আসলে কি আছে এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। ওদের সিলেবাসে আসলে অনুশীলন বই এবং অনুসন্ধানী বই দুইটা মিলে যে পার্টগুলো আছে সেটাই আসলে প্রেজেন্ট করা হয়েছে। যেমন এখানে দেখেন, 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান, এটা ওদের অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়। আর অনুসন্ধানী পার্ট যে বইটা, ওই বইয়ের হচ্ছে প্রথম অধ্যায়। ওই বইয়ের নাম, ওই অধ্যায়ের নাম হচ্ছে বল, চাপ ও শক্তি, যেটা অনেকে আপনারা জানেন। এটা আসলে কি আমি সংক্ষেপে বলে দিব। তারপরে আছে হচ্ছে বায়ু দূষণ নামে একটা অধ্যায়, যেখানে অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4, 5, 6, 7 মানে টোটাল 4টা অধ্যায়। হয়তো এটা ডিসকানেক্ট হয়েছে, আমি দেখে দিব, সমস্যা নেই। ওকে, মেবি হচ্ছে এটা একটু চেঞ্জ করো ব্যাটারি। ওকে, তাহলে খেলার মাঠে বিজ্ঞান এটা একটা অধ্যায়, বায়ু দূষণ একটা অধ্যায়, যে অধ্যায়ে 4, 5, 6 এবং 7 এই 4টা অধ্যায় আছে, মানে টোটাল 4টা অধ্যায়। আবার আরেকটা অধ্যায় আছে অনুশীলন বই, সেটা হচ্ছে আমার বংশলতিকা, এখানে আছে অধ্যায় 8 এবং 9। তো এই দুইটা অধ্যায় হচ্ছে বায়োলজির অধ্যায়, আর এই 4টা অধ্যায় হচ্ছে কেমিস্ট্রির অধ্যায়, আর এই অধ্যায়টা হচ্ছে ফিজিক্সের অধ্যায়। আচ্ছা, এরপরে 4 নম্বর যে অধ্যায়টা আছে ওদের অনুশীলন বইয়ের, কত রকম বাড়িঘর, এই অধ্যায়টাতে অনুসন্ধানী বইয়ের 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 14 এবং 2। এই 2 এটা হচ্ছে ফিজিক্সের অধ্যায়, আর পরিবেশ ও ভূমিরূপ এটা হচ্ছে ভূগোলের অধ্যায়, জিওগ্রাফির অধ্যায়। তো আমরা গত কয়েক মাসে, গত 8 মাসে আমরা কি পড়িয়েছি আর সামনে কি আছে, ওদের নতুন সিলেবাস, নতুন কোনো অধ্যায় আছে কিনা সেটা একটু বোঝাই দিচ্ছি। প্রথমত দেখেন, আমরা ওদেরকে ওদের যে হাফ ইয়ারলি পরীক্ষা, মানে আমরা আসলে প্রথম আমাদের টার্গেট কি ছিল, ওদের যে অর্ধবার্ষিক পরীক্ষা, যেটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ওদের যে সিলেবাস সেটা আমরা কমপ্লিটলি শেষ করতে পারি। ওদের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস ছিল হচ্ছে এটা এবং এটা, মানে এইখান থেকে এইটুকু ছিল ওদের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস। আর বার্ষিক পরীক্ষা সিলেবাসে ওদেরকে দিয়েছে হচ্ছে এই 2টা। এটাই হচ্ছে বিষয়। এখন আমাদের যদি আমরা এখানে চিন্তা করি, অর্ধবার্ষিক পরীক্ষাতে 5টা অধ্যায় ছিল টোটাল, আর বার্ষিক পরীক্ষাতে এখানে হচ্ছে 4টা অধ্যায়। কিন্তু আমরা যখন প্রথম থেকে পড়ানো শুরু করি স্টুডেন্টদের, তখন আমরা আসলে শেষ করিয়েছিলাম ওদেরকে, এই অধ্যায় শেষ করিয়েছি এই 4টা, এই 8, 9, এই 4টা, মানে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমরা ওদেরকে এতগুলো অধ্যায় শেষ করেছিলাম, মানে একটা শুধু বাকি ছিল অর্ধবার্ষিক পরীক্ষার আগে। তো তাহলে আমাদের টোটাল যে চ্যাপ্টার ছিল সেটা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগেই শেষ। শুধুমাত্র তাপমাত্রা ও তাপ, এই অধ্যায়টা আমরা অর্ধবার্ষিক পরীক্ষার পরে শুরু করি, ফিজিক্সের এই অধ্যায়টা। কারণ ফিজিক্সের যে একটা অধ্যায় ছিল, আপনারা জানেন যে আমাদেরকে অনেকবার আপনাদেরকে বলা হয়েছে যে এই যে অধ্যায়টা, এটা অধ্যায় একটা দেখলে মনে হতে পারে, কিন্তু এটা পড়ানোর জন্য আমাদের যে পুরাতন কারিকুলাম, যেটা যে বইটা হচ্ছে আপনাদের অনেক পছন্দের বই, পুরাতন কারিকুলামের যে বই, সেই বইয়ের আসলে 5টা অধ্যায়ের সমান।
আসলে শুধু পছন্দ না, যে বইটা আসলে ক্লাস 10-এ ওদেরকে দেওয়া হবে, যে ক্লাস 10-এ যে বইটা ওদেরকে দেওয়া হবে সেই অধ্যায়ের 5টা অধ্যায় মিলে ওদের এই একটা অধ্যায় ছিল, এটা আসলে আমরা শেষ করিয়েছিলাম। তো এখন তাহলে সামনে আমরা কি করব সেটা নিয়ে কথা বলবো, ওদের সিলেবাসটা কি আছে। তাহলে নর্মালি চিন্তা করতে পারেন, আপনাদের মনে একটা চিন্তা থাকতে পারে যে আমার সন্তান তো গত 8 মাস পড়েছে, তাহলে মনে হয় ওর সব কিছু শেষ হয়ে গেছে, এবং তাহলে মনে হয় ওর একটা অধ্যায় বাকি, এটা মনে হয় পড়লে হয়ে যাচ্ছে, আর মনে হয় আমরা পড়াবো না, সব রিভিশন দিব, এরকম একটা চিন্তা ভাবনা আপনার থাকতে পারে। কিন্তু আমি একটু বলে রাখি, ওরা আসলে পড়াশোনা করছে ঠিকই। যখন অর্ধবার্ষিক পরীক্ষা ওদের হওয়ার কথা ছিল জুলাই মাসের 3 তারিখ 7 তারিখ, তার আগে আমরা ওদেরকে সবকিছু শেষ করাই এবং বারবার অনেকগুলো পরীক্ষা নিই, যাতে ওরা পরীক্ষায় বসলে সবকিছু কমপ্লিটলি পারে। তো তখন ওদের ব্রেনে সবকিছু সেট ছিল, ব্রেনে ওদের সবকিছু ছিল। কিন্তু যখন এই যে মাঝখানে 1-2 মাস পড়াশোনার একটা গ্যাপ হয়ে গেছে, ওরা যারা চিন্তা করেছে নিজে নিজে পড়া যায় তারা নিজে নিজে পড়াশোনা করছে, কিন্তু অনেকেই নিজে নিজে পড়াশোনা করেনি, বা আমরা যে পড়াগুলো দিয়েছি সেগুলো হয়তো ওই সব কিছুর মধ্যে সামঞ্জস্যটা আসলে আসেনি। এই কারণে ওদের যেটা দেখলাম আমি যখন নতুন সিলেবাসটা দিল বা ওদের পুরাতন কিছু জিনিস আমি রিভিউ করছিলাম স্টুডেন্টের ক্লাসে আর কি, গত দিনের ক্লাসে, তখন আমি বুঝতে পারছি যে আসলে ওদের যা পড়ানো হয়েছিল সেগুলো ওরা আসলে, আপনারা বলতে পারেন যে ভুলে গেছে। তো আমার কাছে যেটা মনে হয়, নর্মালি আমি যেটা বলি যে একটা খাবার যখন আমরা খাই, খাবার খাওয়ার পরে খাবারটা আসলে আমাদের পাকস্থলীতে যায়, সেখান থেকে যাবে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রে, সেখানে যাওয়ার পরে ওইগুলো হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে যায়। এখন হজম হয়ে আমাদের রক্তের মধ্যে যেতে হয় সবকিছু, খাবারের উপাদান। সেম ভাবে পড়াশোনার ক্ষেত্রেও সেম, একটা পড়াশোনার যে জিস্ট মূল উপাদান সেটা আসলে তার ব্রেনের মধ্যে অলওয়েজ থাকতে হয়। কিন্তু ওরা সবকিছু খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল যদি, এবং ওদের খাবারগুলো পাকস্থলীর মধ্যেও ছিল। হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ তাই একটু মুছে টুছে আসতে বলো। তো হচ্ছে কি বলছিলাম, তো খাবারটা পাকস্থলীর মধ্যে ছিল, এখন ওদের শুধু বাকি ছিল যে কিভাবে খাবারটা রক্তের মধ্যে যাওয়া উচিত। কিন্তু ওই পরীক্ষা না দিলে, পরীক্ষার জন্য প্রিপারেশন বা পরীক্ষাতে বসার টেন্ডেন্সি না থাকলে, আবার তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পরীক্ষা তো আমার দেওয়াই লাগবে না, তো যখন এই চিন্তাটাও করবে তখন আলটিমেটলি ব্রেন থেকে তো চলে যাবে। ওইটাকে আমি বলছি যে তোমাদের পাকস্থলীর মধ্যে খাবার ছিল, রক্তে যেতে পারে নাই, তোমরা আবার ওটা বমি করে দিছো, মানে তোমাদের আসলে খাবারটা সব বের হয়ে গেছে, এখন ওইগুলো আমাদেরকে আবার খাওয়াইতে হবে, এই হচ্ছে অবস্থা। তো হয়তো প্রথমবার খাওয়ানোর সময় অনেক কিছু বোঝায় খাওয়ানো লাগছে, যে এটা এই এটা ওই চিনাই খাওয়ানো লাগছে। এখন হয়তো ওরা সবকিছু চিনে, আমরা হয়তো ওদেরকে একটু সহজে খাওয়াইতে পারবো। তো আমাদের নেক্সট যে উদ্দেশ্য সেটা হচ্ছে যেন আমাদের স্টুডেন্টরা শুরু থেকে যে অধ্যায়গুলো আসলে আমরা পড়িয়েছি ওগুলো আমরা আবার আসলে নতুনভাবে পড়াবো। সেক্ষেত্রে হয়তো প্রথমবার যতগুলো সময় লেগেছিল, যে পরিমাণ সময় লাগছিল, সেটা হয়তো এখন আর লাগবে না। তো আমাদের যে আমরা প্ল্যান করেছি বা আমাদের যে সময় আছে, সেটাতে আমাদের যে প্ল্যান সেটা আমি একটু পরে দেখাবো, জোবাইরও আসছে ও দেখাবে। তো সেটাতে আমাদের স্টুডেন্টদেরকে যে অধ্যায়গুলো, আমাদের টার্গেট কি, এখন আপনাদেরও একটাই ইচ্ছা বা টেন্ডেন্সি, এটা আমি জানি, সেটা হচ্ছে এখন ওদেরকে আসলে ইয়ার ফাইনালের জন্য প্রিপেয়ার করা। ইয়ার ফাইনাল মানে ওদের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্ট যেন ইয়ার ফাইনালে একটা বেস্ট রেজাল্ট করতে পারে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এটার জন্য ওকে কি করতে হবে, এয়ার ফাইনালের যে সিলেবাসটা আছে ওটাই ওকে ভালো করে আবার রিভিশন দিতে হবে, অথবা ভালো করে পড়াইতে হবে, অথবা ওর যে যে প্রবলেমগুলো আছে সেগুলো আবার সলভ করতে হবে, তাই না? এই জিনিসগুলো করানোর মাধ্যমেই ওদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের এই প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো এখন এটা ছিল সিলেবাস কেন্দ্রিক কথাবার্তা, আমি আরো পরে কিছু বলবে। আমি আপনাদেরকে একটু পরীক্ষার বিষয়টা দেখাই। পরীক্ষা, ওদের স্কুলে পরীক্ষা হবে, পরীক্ষায় টোটাল হচ্ছে 100 মার্ক। তো ওদের একটা ধারাবাহিক মূল্যায়ন নামে একটা টপিক আছে, যেটা হচ্ছে 30% মার্ক থাকবে। স্কুলে যে ওরা যে বিভিন্ন ব্যবহারিক কাজ, তারপর আমি বলছি আপনাদেরকে শ্রেণীর কাজ, বইয়ের ভেতরে ওদের কিছু ফাঁকা জায়গা ছিল, আপনারা দেখছেন, ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করে ওখানে 10 মার্ক আছে। তারপরে যে অ্যাসাইনমেন্ট ওরা করেছে সেখানে 10 মার্ক আছে, আর ব্যবহারিক কাজ ওখানে 10 মার্ক, তো এখানে 30 মার্ক আছে টোটাল। তো এই 30 মার্কের পাশাপাশি ওদের যে 70 মার্কের বাকি যে 70 মার্ক, ওই 70 মার্ক মানে 70%-এর জন্য ওদের স্কুলে যখন বার্ষিক পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে। তো এই 100 মার্কের পরীক্ষায় কি আছে, তো এই 100 মার্কের পরীক্ষায় বেশ কয়েক ধরনের প্রশ্ন প্যাটার্ন আছে। আমি গতদিন আসলে স্টুডেন্টদেরকে, যারা গতকাল আর কি বৃহস্পতিবারে যতগুলো ব্যাচে আমরা ক্লাস নিয়েছি, আমরা মেইন পড়ানোর পাশাপাশি এগুলো নিয়ে ওদেরকে আসলে ব্রিফ করেছি, কারণ ওদেরকে তো জানতে হবে তোমাদের সিলেবাস কি আছে, সেটা কিভাবে তুমি পড়বা, আমরা কিভাবে পড়াবো, সব বিষয় নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো দেখো কি করা যায়, একটু পরে আসো, তো হয়ে যাক। এখন চলে আসি যে কি কি ওদের পরীক্ষা হবে। তো এখানে আমি একটু বলে রাখি, আমরা গত 8-9 মাস ধরে যেসব প্যাটার্নে পরীক্ষা নিয়েছি,
মানে আমরা আসলে কি প্যাটার্নে পরীক্ষা নিয়েছি সেগুলা আপনারা দেখছেন, এমসিকিউ থেকে শুরু করে, মানে এমসিকিউ টাইপের পরীক্ষাও কিন্তু আমরা নিয়েছি, মানে বহু নির্বাচনী প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ। তো ভাবছিলাম বা আপনারা জানতেন যে ওদের এমসিকিউ থাকবে না বা এটা ওটা থাকবে না, তো সেই টাইপের পরীক্ষা কিন্তু আমরা নিয়েছি। এমসিকিউ থাকবে ওদের 15 মার্কের এবং এক কথায় উত্তর, এটা হচ্ছে এসএ কিউ, এই শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এই এক কথায় উত্তর আমরা প্রচুর পরীক্ষা নিয়েছি। আপনারা যদি আমাদের প্রশ্নগুলো দেখেন, পরে প্রশ্ন আছে আমি দেখাচ্ছি, সেগুলো আমরা পরীক্ষা নিয়েছি। এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মানে 2 মার্কের কিছু কোয়েশ্চেন, এখানে 10টা থাকবে, 2 মার্কের কোয়েশ্চেন, টোটাল 20 মার্ক থাকবে। তো এই পার্টটাতে হচ্ছে 25, এখানে 20। আবার বহু নির্বাচনী রচনামূলক প্রশ্ন আছে এখানে। রচনামূলক প্রশ্নে 2টা প্যাটার্ন আছে, একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। আমরা যখন ওদেরকে, মানে আমি আপনাকে সহজ করে যদি বলি, দৃশ্যপট নির্ভর মানে আমরা যে সৃজনশীল সিস্টেম জানতাম না, ওই সৃজনশীলটা হচ্ছে ওই নাম চেঞ্জ করে দিছে দৃশ্যপট নির্ভর, আর কিছু না। ঠিক আছে, সৃজনশীলে মানে উদ্দীপক একটা থাকবে, একটা দৃশ্যপট থাকবে, ওই অনুযায়ী একটা কোয়েশ্চেন থাকবে, সেটার অ্যান্সার করতে হবে। তো এই দৃশ্যপট নির্ভরটা আসলে বলতে পারেন এক কথায় সৃজনশীল টপিক, আর কিছু না। তাহলে রচনামূলক 2 টাইপের কোয়েশ্চেন থাকবে। এখন এই যে দৃশ্যপট বিহীন যে কোয়েশ্চেনটা, ওটা হচ্ছে আপনারা যখন পড়াশোনা করছেন তখন ওই যে একটা কোয়েশ্চেন লেখা থাকতো 1 লাইনের, ওটা 5 মার্ক বা 10 মার্কের অ্যান্সার দিতে, ওই টাইপের কোয়েশ্চেন আর কি। তো আমরা এর আগে যতবার পরীক্ষা নিয়েছি আমরা ওই টাইপের কোয়েশ্চেন দিয়েছি, এবং এই যে দৃশ্যপট নির্ভর আমরা এই টাইপের কোয়েশ্চেনও ওদেরকে দিয়েছি। তার মানে এইখানে ওদের বার্ষিক পরীক্ষাতে যত ধরনের প্রশ্ন হবে, আমরা গত 8-9 মাসে সকল ধরনের প্রশ্নের ওদের পরীক্ষা নিয়েছি। গত যে মিটিং আমরা করেছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম যে ওদের যেভাবে পরীক্ষার প্রশ্ন আসুক না কেন ওরা সবভাবে প্রস্তুত আছে। আপনি বলছিলাম না, যারা যারা ওই দিন ছিলেন আপনারা জানেন। তো আপনাদেরকে এখন ক্লিয়ার হয়েছে যে আসলে আমরা সবকিছুই করিয়েছিলাম। ওদের এই বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্ন যেভাবে করছে আমরা গত 9 মাস ধরে সেম প্যাটার্নে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে আসতেছি। তো আমরা আমাদের স্টুডেন্টের জন্য পুরোপুরিভাবে প্রিপেয়ার করছিলাম যে কোনো টাইপের কোয়েশ্চেন প্যাটার্নের জন্য, কারণ আমরা তো কেউই জানতো না প্রশ্ন প্যাটার্ন কি হবে। এই জন্য আমরা সব টাইপের প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা নিয়েছি, এবং পরীক্ষা নিচে মনে হয় কিছু কোয়েশ্চেনও অ্যাড করতে পারে যে আমরা আসলে এতদিন কি কি প্যাটার্নের পরীক্ষা নিয়েছি আপনাদেরকে একটু দেখাই। যেমন দেখেন এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু প্রথমে এটা রিসেন্ট একটা পরীক্ষার কোয়েশ্চেন, এটা কিন্তু এমসিকিউ। আবার এমসিকিউ হওয়ার পরে আচ্ছা সেটা নিয়ে আমি আসছি। তারপর রিটেন টাইপের যে কোয়েশ্চেন দেখেন, আমরা এখানে 6টা কোয়েশ্চেন, 7টা, দেখেন 7টার মধ্যে কয়টা লিখতে হবে, 6টা লিখতে হবে, এবং প্রত্যেকটার কত মার্কস, 4 মার্কস। মানে এটা কি রচনামূলক কোয়েশ্চেন। তো এই যেমন আমরা এক্সট্রা 1টা বা 2টা কোয়েশ্চেন বেশি দিতাম, ওরা যেন অপশন দেখে লিখতে পারে, মানে চুজ করতে পারে যে ও কোনটা লিখবে। দেখেন উপরে যে ওদের কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেখানে কিন্তু এই যে লেখা আছে ওদের 3টা কোয়েশ্চেন লিখতে হবে, দেওয়া থাকবে 5টা কোয়েশ্চেন লিখতে হবে, দেওয়া থাকবে 7টা। তো আমরা ওভাবে কিন্তু পরীক্ষা নিয়েছি। তা আমাদের যত ধরনের পরীক্ষার প্যাটার্ন ছিল আমরা সেভাবে এভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে জ্ঞানমূলক মানে হচ্ছে এই যে 1 মার্কের যে কোয়েশ্চেন, দেখেন এই যে 1 মার্কের কোয়েশ্চেন, এখানে 12টা 1 মার্কের কোয়েশ্চেন আছে। তো 1 মার্কের কোয়েশ্চেনগুলো আমরা পরীক্ষা নিয়েছি, মানে আমাদের সব ধরনের পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছিল। তাই আপনাদের একটু দেখালাম যাতে আপনাদের আসলে বিষয়টা ক্লিয়ার হয়। এরপরে আসলে আমাদের আসতে হবে যে আগামী দিনে আমাদের পরিকল্পনা কি। আপনারা জানেন যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি টোটাল আমরা আগে হচ্ছে যেমন সপ্তাহে 3 দিন পড়াতাম, আপনাদের অনুরোধে আপনাদের পরামর্শে সবকিছুতে আমরা তখন চিন্তা করলাম যে আসলে 6 দিন আমরা ক্লাস নিতে পারি। 6 দিন মানে আসলে 6 দিন না, আগে যদি হিসাব করা হয় যে এখন অনেক সময় বাচ্চারা হচ্ছে একদিনে এসে 2 ঘন্টা ক্লাস করে চলে যায়, এখন তখন আপনাদের 6 দিন তো না, আসলে 3 দিন মানে হচ্ছে 3 ঘন্টা ছিল, এখন 6 দিন মানে আসলে 6 ঘন্টা, এটাই আর কি বিষয়। এখন 6 দিন আমরা ক্লাস নিচ্ছি। তো এই 3টা সাবজেক্টে 6 দিন আমরা ক্লাস নিই, আমি যদি 2.5 মাস হিসাব করি, 2.5 মাসে 6 দিন ক্লাস মানে এভারেজ ওর হচ্ছে 65টা ক্লাস, মানে প্রতি মাসে আমরা কিন্তু 24 থেকে 25টা ক্লাস পাবো মিনিমাম। তাহলে 2 মাসে হচ্ছে 50টা আর পরের মাসে 15টা, মানে আমরা ডিসেম্বরের আগে কিন্তু টোটাল ক্লাস পাচ্ছি অ্যারাউন্ড 65। তো 65টা ক্লাস কিন্তু আমরা হচ্ছে মানে অনেক হিসাব করলে। তো এই সময়টাতে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আমরা এই 3টা সাবজেক্ট ডিটেইলসে গোছাই, যা যা ওদের সিলেবাসে আছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা সিলেবাসে যা আছে সেগুলো আমরা পড়াবো। এখন চলে আসি যে বার্ষিক পরীক্ষা সিলেবাস আসলে কি ছিল। আর রসায়নের ক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে, যেহেতু রসায়নটা আমরা কোনো ব্যাচে 1 মাসে 3টা অধ্যায় শেষ করেছি, বা মানে অল্প ক্লাসে বেশি অধ্যায় শেষ করেছি এবং তাড়াতাড়ি শেষ করেছি। মানে বিষয়টা কেমন ছিল, শুক্রবারে ক্লাস ছিল, একটা সপ্তাহে ওরা 4 দিন ক্লাস করছে। যদি বলি পরপর 2 সপ্তাহে শুক্রবারে 2 ঘন্টা মিলায়ে ওরা যেখানে 6 ঘন্টা ক্লাস করার কথা ছিল 2 সপ্তাহে, সেখানে ওদের ক্লাস নিয়েছি
3 আর 2 5 মানে 10 ঘন্টা দিয়ে ওদের আর কি শেষ করা হয়েছিল, ওরা সবাই পারতো সবকিছু। এখন অনেক সময় হতে পারে অনেক স্টুডেন্ট ওই সময় ব্যাচে ঠিকঠাক আসেনি, অথবা পরীক্ষার আগে অনেকে মিস করেছে, অথবা এমন হতে পারে কেমিস্ট্রি আরেকটু ভালো করে শিখতে পারে স্টুডেন্ট, বা ওরা যদি মনে করে যে আমি এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বোঝাতে হবে। তো আমরা এই জন্য বিশেষ করে এখন রসায়নে অনেক বেশি গুরুত্ব দিব। রসায়নের ক্ষেত্রে ওদের একেবারে পিওর যে বেসিক সেখান থেকে প্রো, মানে বেসিক টু প্রো, যেটা হতে পারে, যেভাবে হতে পারে, যে টপিক যে সাবজেক্ট পড়ালে ওরা এটা হতে পারে, অর্থাৎ প্রো লেভেলে যেতে পারে। অর্থাৎ ওরা ক্লাস 9-এর জন্য একটা স্টুডেন্টের জন্য যা যা জানতে হবে সব জন্য ওরা জানতে পারে। আমরা আগেও জানিয়েছি, এখন আরো জানাবো। আপনারা জানেন যে গত শুক্রবারের আগের শুক্রবারে মেবি আমি হচ্ছে ওদের একটা জৈব রসায়নের ক্লাস নিয়েছিলাম, মানে ওদের ক্লাস 10-এর জন্য যে প্রিপারেটরি ক্লাস হিসেবে ওটা আমি ওদেরকে নিয়েছিলাম, এবং ওদের তখন ওই ক্লাসগুলো ওরা বুঝতে পারছে, ওরা চিন্তা করছে কিভাবে আসলে পড়তে হয়, এগুলো আমি দেখিয়েছিলাম। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ওদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা আমরা মেইনলি 6 দিন পড়াবো। এবং আপনাদের এই যে সিলেবাসটা, আপনারাও এখন জানেন যে আপনার বাচ্চার কি করতে হবে। এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা ওদেরকে পারফেক্টলি আসলে শেষ করাতে হবে, এবং ওদের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ওদেরকে রেগুলার এক্সাম নিতে হবে। এটাই তো কাজ। এবং এক্সামগুলো আমরা এখন থেকে, আপনি একটা কোশ্চেন করছিলেন কি একজন, যে হচ্ছে সবাই পরীক্ষা দেয় না, তো এটা এখন থেকে আসলে অনেক ভালোভাবে মনিটরিং করা হবে। ভালোভাবে মানে আসলে অনেক ভালোভাবে রেগুলার যে পরীক্ষা থাকবে, সেই রেগুলার পরীক্ষার আপডেট মানে ইনস্ট্যান্ট ওই দিনের রাতের ভেতরে আশা করি আপনাদের ফোনে চলে যাবে। কে প্রেজেন্ট ছিল, কত মার্কস পেয়েছে, অ্যাবসেন্ট ছিল, কত মার্কস পেয়েছে, এটা পুরোটাই চলে যাবে। মাঝে আমি মনে হচ্ছে গত 2 সপ্তাহ আগে মনে হয় আমাদের ওই সিস্টেমে এলোমেলো হয়ে গেছিল, অনেকের একজনের মেসেজ আরেকজনের কাছে চলে গেছিল। তো এটা কিন্তু নাম ভিন্ন ছিল, সব বুঝতে পারছে যে এটা তো আমার মেসেজ না। হ্যাঁ, তো এটা অনেকে জানেন যারা তাদের মেসেজ গিয়েছিল। তো ওটা আশা করি ওরকম কিছু হয় না, হয়তো বছরে 1-2 বার এরকম হতে পারে। তো আমরা হচ্ছে আগামীতে, এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে স্টুডেন্টকে শুধু যে এখন পড়ালে হবে, কারণ আমরা তো সবকিছু পড়াই ফেলছি, আমরা আবার পড়াচ্ছি। এখন পড়ানো পাশাপাশি মানে সেম লেভেলে যত সময় পড়াবো, চেষ্টা করবো যে তার মিনিমাম সেই সময় বা তার অর্ধেক সময় ওদের এক্সাম নিতে হবে। পড়া ধরার থেকে ওদের এক্সামটা যে প্যাটার্নে হবে, সেই প্যাটার্নে ওদের আমরা পড়াচ্ছি। যেমন আমি একটু আপনাদের উদাহরণ দিই, এই যে বিভিন্নভাবে পরীক্ষা কোয়েশ্চেন হবে, এসএকিউ, এমসিকিউ, তা আমরা গতদিন আসলে প্ল্যান করেছি, এবং প্ল্যান আমাদের নেওয়া হয়েছে যে আমরা রেগুলার কিছু ক্লাস টেস্ট নিব। সেটা ক্লাস টেস্ট নিব। সাপ্তাহিক তো এক্সাম হবে, সেটা ঠিক আছে, সাপ্তাহিক আমরা রিভিউ এক্সাম নিব, বা 2 সপ্তাহ পর রিভিউ এক্সাম নিব, কিন্তু রেগুলার আমরা এখন থেকে এক্সাম নিব। সেটা হতে পারে রেগুলার প্রতিদিন পরীক্ষার, বা সপ্তাহে 2 দিন অন্তত ক্লাসের আগে 10 মিনিট এক্সাম থাকবে। ওই এক্সাম অনেক সময় স্টুডেন্ট হতে পারে 90% পড়ে আসছে, 10% পড়েনি, তো ওই যে কোয়েশ্চেনটা থাকবে ওটাও দেখতে পারবে, জানতে পারবে। ফলে কি হবে, ওই কোয়েশ্চেনটা ওর পরীক্ষাতে থাকবেই। এবং আমি আপনাদেরকে এটুকু এখন বলতে পারি, ওদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসে যে প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে ওদের বার্ষিক পরীক্ষায়, আশা করি 100% কোয়েশ্চেন হুবহু কমন থাকবে। কারণ কোয়েশ্চেন আমরা যেভাবে বানিয়েছিলাম, আপনাদের তো এটা ওই মনে হয় এটা দেখাই নাই, এটা দেওয়া হয়নি, ও দেয় নাই যে কোনটা আসলে ছিল। বোর্ড থেকে একটা কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েছে যে এমসিকিউ, সিকিউ কেমন হবে। তো আমরা গত 6 স্টুডেন্ট যারা আছে ওরা জানে, এই নাবিল তুই বলো তো, দাঁড়াও তো, ওদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে ওদের বোর্ড থেকে যে কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েছে, আমরা এর আগে যে কোয়েশ্চেন পরীক্ষা নিয়েছি সেটা তো সেম। এবং শুধু তাই না, কোয়েশ্চেনও হুবহু সেম না, মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের যে কথা, যে এই প্রশ্নের উত্তর এভাবে, মানে একটা প্রশ্ন করা, যেমন ওদের একটা কোয়েশ্চেন ছিল যে কিভাবে খাবার লবণ থেকে লবণ তুমি পৃথক করবা, ঊর্ধ্বপাতন, হ্যাঁ, আয়োডিন পৃথক করবা। তো এই যে কোয়েশ্চেনগুলা হচ্ছে আমরা ওদেরকে অনেকবার পড়িয়েছি, অনেকবার পরীক্ষা নিয়েছি। আপনারা যদি ওদের প্রশ্ন এবং খাতা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কোয়েশ্চেন বোর্ডে বা স্কুলে, যেখানে যে স্কুলে পরীক্ষা হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম জিনিস থাকবে, সেম ভাবে কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বসো। হ্যাঁ, এখন আমাদের আসলে নেক্সট কাজ কি, এটা আমি একটু লিখেছি, জোবাইর লিখেছে যে নিয়মিত বাসার কাজ তো থাকবেই, বাসার কাজ দেখা, এবং বার্ষিক পরীক্ষাতে যেন সব থেকে বেস্ট রেজাল্ট করতে পারে তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের করতে হবে। এখন আমরা নিয়মিত এক্সাম নিব, ওদের যে প্রশ্ন প্যাটার্ন সেই অনুযায়ী আমাদের নিয়মিত এক্সাম হবে। আর আলটিমেটলি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের স্টুডেন্ট রেজাল্ট ভালো করতে পারে। কারণ 1 বছর পরে সবার উদ্দেশ্য কি চায়, আমি কোশ্চেন নিব আন্টি, মনে রাখেন আমাদের সবার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে এখন সবার উদ্দেশ্য কি, আমার সন্তান, আমার ছেলে বা মেয়ে যেন পরীক্ষার রেজাল্ট ভালো করে, এটাই সবার এখন উদ্দেশ্য। এখন সবার যে শেখা টেখা একটু মাথা থেকে চিন্তা হচ্ছে না, শেখা থেকে এখন রেজাল্টটা ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আমরা গত 8 মাসে ওদেরকে শিখিয়েছি, এবং আগামী যে 3-4 মাস, আগামী যে 2.5 মাস সেখানেও ওদেরকে শেখাবো, কিন্তু ওই শিখলে আসলে আলটিমেটলি রেজাল্টটা তার ভালো হবে।
এখন আমরা কেন রেজাল্ট ভালো হচ্ছে শেখানোর পক্ষে ছিলাম, কারণ একটা স্টুডেন্টের রেজাল্ট ভালো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে কতটুকু শিখছে, যেন তার এই এসএসসি থেকে 9-10 পরে সে যখন ইন্টারমিডিয়েটে যাবে, এরপরে যখন তার অ্যাডমিশন হবে, আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল যে একটা স্টুডেন্ট যেন আগামী 4 বছর পরে খুলনা শহর থেকে একটা বেস্ট রেজাল্ট করে সে তার স্বপ্নের জায়গা কাঙ্ক্ষিত হতে পারে, বুয়েট হতে পারে, ঢাকা মেডিকেল হতে পারে, ঢাকা ভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সব ইউনিভার্সিটি, মানে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্য কখনো চান্স মিস না হয়, চান্সলেস না থাকে। এখন বলতে পারেন চান্স মিসের সাথে আসলে নর্মালি একটা স্টুডেন্ট নর্মালি কম চান্স মিস করে, কিন্তু আমরা দেখেছি কি খুলনা শহর থেকে যেভাবে যে পরিমাণ স্টুডেন্ট টপ লেভেলে যাওয়ার কথা সে পরিমাণ কিন্তু যায় না। আপনাদেরকে গতবারও বলেছিলাম যে বুয়েটে এই বছর গুনলে 10টা স্টুডেন্ট পাওয়া যাবে না। আপনারা চিন্তাও করতে পারবেন না যে বুয়েটে লাস্ট ইয়ারের যে পরীক্ষা খুলনা শহর থেকে গুনে গুনে 10টা স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, 10 জন স্টুডেন্ট বুয়েটে চান্স পায়নি। তাও চান্স 100-র মধ্যে তো নাই কেউ, 150 থেকে শুরু, তাও বাকি সবাই 300-400-র পরে। ইভেন গত 4-5 বছর ধরে সেম ধারাবাহিকতা চলে আসতেছে, টপ 10-এ কেউ নাই, টপ 20-তে কেউ নাই, টপ 5-এ তো চিন্তাই করা যায় না। কিন্তু আমাদের খুলনা শহরের স্টুডেন্টের কিন্তু পোটেনশিয়ালিটি ফার্স্ট হবে, বুয়েটে ফার্স্ট হওয়ার মতো তার যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি। কারণ আমরা যখন ছিলাম, আমাদের সিনিয়ররা যখন ছিল, আমরা যখন পড়াশোনা করছি, আমরা তো দেখেছি। কিন্তু এই পোটেনশিয়ালিটি নষ্ট করা হয় শুধুমাত্র এই 9-10-এ শুধুমাত্র বই মুখস্থ করায়, আর কিচ্ছু না। এজন্য আমরা সবসময় চেষ্টা করেছি যে স্টুডেন্ট বই পড়বে, বইয়ের যে কথা, বইয়ের যে ইনফরমেশন, ওটা আসলে বিস্তারিত ব্যাখ্যা ডিটেইলস সহকারে আসলে পড়বে। আমরা সবসময় এটাই চেষ্টা করেছি যেন একটা স্টুডেন্ট প্রত্যেকটা টপিকের প্রপার ডিটেইলস কনসেপ্ট বেসিক বুঝতে পারে, এবং তার যেন ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। এই 9-10 থেকে যখন সে ইন্টারে উঠবে তখন যেন কোনো সমস্যা না হয়, আর যখন এই 4 বছর সে পারফেক্টলি পড়াশোনা করতে পারবে, তাহলে সে হতে পারবে বুয়েটের টপ 10-এর ভেতরে, বুয়েটে ফার্স্টও হতে পারবে। তা আমরা স্টুডেন্টদেরকে শুধু যে পড়াই এমন না, আমরা ওদেরকে এটাও বলছি যে তোমরা এখান থেকে, আমাদের এখানে যারা পড়াশোনা করতেছে, আমাদের স্টুডেন্ট বা খুলনা থেকে যারা আছে, যারা ভালোভাবে পড়াশোনা করবে, তারাই কিন্তু ওরা পরীক্ষা দিবে হচ্ছে এইচএসসি পরীক্ষা 2028 সালে। আপনারা তো জানেন এইচএসসি দিবে। আমি বিশ্বাস করি যে 2028 সালে খুলনা শহর থেকে বুয়েটে 100-র উপরে স্টুডেন্ট চান্স পাবে। এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, এবং জুবাইরকেও আমি এটা বলেছি যে আমরা তো হয়তো অনেকদিন পড়ানো বা এইগুলো আসলে করবো না, আমাদেরও প্রত্যেকের প্রফেশন আছে। তো আমি চাই যে আমার কাছে বা আমাদের কাছে যে স্টুডেন্টরা, আমরা বলি আমাদের ছোট ভাই বোন যারা আছে, ওরা যারা আমাদের কাছে শিখছে, আমাদের এটাই স্বপ্ন যেন ওরা 2028 সালে ওদের কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারে। এবং আমাদের কাছে যারা পড়ছে, বা শুধু তাই না, যারা আসলে যাদেরকে আমরা চেষ্টা করছি সবকিছু দেখানোর শেখানোর, যারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বা ক্লাস 10-এ আছে, তা আমি বিশ্বাস করি তারাও খুব ভালো করবে। এবং যারা এই 4 বছর নার্সিংয়ে থাকতে পারবে, প্রপার নার্সিংয়ে থাকতে পারবে, তাহলে তার যেমন স্বপ্ন দেখাটা হবে, এবং সে ওইখানে যাওয়ার মতো ভাবে নিজেকে তৈরিও করতে পারবে। কারণ একটা স্টুডেন্ট আগে যেটা হতো, স্টুডেন্ট চিন্তা করতো যে 9-10-এ পড়ে, এখন ওকে রেজাল্ট করতে হবে, 9-10টা স্কুলে ভালো করতে হবে, বা স্যারের ব্যাচে ভালো করতে হবে, ওকে সে পড়াশোনা করতেছে, ভালো করতেছে। আর ম্যাক্সিমাম থাকতো কি, ওই হচ্ছে হইলো, আমি 10ম ছিলাম, 10ম আছি, বা আমার যা ইচ্ছা আমি যেটা আছি, এভাবে সবকিছু চলতো। এবং ওদের স্বপ্নটা দেখা যে না, আমি বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পেতে গেলে আমার 9 থেকে প্রিপারেশন নিতে হবে, এটাও আসলে ওদেরকে বুঝতে হবে। তো আমরা এই জন্য কিছু প্রিপারেটরি ক্লাস বলেন বা এক্সাম, এগুলো আসলে আমরা নিই। এই যে আমরা বলছিলাম ক্লাসের শুরুতে নেক্সট চিন্তা করবো যে কয়েকদিন পরপর 10 মার্কের মিনিমাম একটা এক্সাম নেওয়া হবে, আর বিভিন্ন সেট থাকবে। এখন অনেক ভাবতে পারেন যে ক্লাসে তো সবাই বসে আছে, 10 মার্কের কোয়েশ্চেন সবাই 5 জনকে দেখে দেখে পরীক্ষা দিয়ে দিবে, হতে পারে না যে ক্লাস এক বেঞ্চে 3-4 জন বসে, এখন ওরটাও দেখবে। এই জন্য আমরা এখানে যেটা চিন্তা করেছি যে ওদের যখন এক্সাম নেওয়া হবে তখন হচ্ছে প্রশ্নের সেট আলাদা থাকবে, 5 জনের সাথে ওর প্রশ্নের মিল থাকবে না। এমন হতে পারে প্রশ্নই মিল নাই, অনেক সময় হয় না 1 নম্বরের প্রশ্ন 10 নম্বরে থাকে, চেষ্টা করবো যে 10টা প্রশ্ন ওর 10টা আলাদা, ওর 10টা আলাদা, এভাবেও থাকবে। তাহলে দেখা দেখিও চিন্তা করা লাগবে না, এভাবে চিন্তা করবো, মানে যতভাবে ওদের আসলে প্রিপারেশন নেওয়ানো যায়। আচ্ছা, তো দেখে দেখে পরীক্ষা দিয়ে যে মার্ক পাবে এরকম করার সুযোগ নেই, সবাইকে পড়াশোনা করে আসতে হবে। আবার আপনাদের আসলে ওই অ্যাডমিশনের কথা বলছিলাম, অ্যাডমিশনের কিছু কোয়েশ্চেন গুলো আসলে অ্যাড করেছিল, মেবি অ্যাড করা হয়নি, ও হয়তো করেনি। যাই হোক, আমরা এখান থেকে আমি একটু শেষ করি। সেটা হচ্ছে পরীক্ষার কথা বললাম। তো আপনাদের একটা ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে, আপনারা জানেন বা আমরাও জানি যে ওদের যে পুরাতন বই, ওরা যখন ক্লাস 10-এ উঠবে তখন ওদের আসলে পুরাতন বইটা থাকবে। তো পুরাতন বইয়ের টোটাল এভারেজ আমি বলছিলাম অধ্যায় ধরেন 40টা অধ্যায় আছে, হয়তো ওদেরকে 20টা অধ্যায় দিবে,
তো এই 20টা অধ্যায়ের মধ্যে ক্লাস 9-এ এখন আমরা যা পড়াচ্ছি, ক্লাস 9-এ ওদের এই 20টার মধ্যে হয়তো 18টা অধ্যায় আমরা শেষ করে ফেলছি। মানে বিষয়টা কেমন, যে 20টা অধ্যায় নাই, আমি এটা একটু সহজ করে বলি। ওদের ক্লাস 10-এ যে বইটা দিবে, ক্লাস 10-এর বইয়ে ধরলাম আমরা 40টা চ্যাপ্টার আছে, তাহলে ক্লাস 10-এ তো ওকে 40টা চ্যাপ্টার দিবে না, কারণ ও সময় পাচ্ছে 1 ঘন্টা। আগে স্টুডেন্ট ক্লাস 10-এর বই দিত, যে বইটা দিত 9-10 2 বছরে ও হচ্ছে পুরো বইটা পড়তো। এখন ওকে 1 বছরে বই দেওয়া হবে, তাহলে 40টা চ্যাপ্টার থেকে ওকে কয়টা চ্যাপ্টার দেওয়া হবে, কারণ 20টা চ্যাপ্টার দেওয়া হবে, তাহলে 20টা চ্যাপ্টার ওকে ও পড়বে হচ্ছে ক্লাস 10-এ। তাহলে আপনাদের মনে হতে পারে যে বাকি যে 20টা চ্যাপ্টার ওদেরকে দেওয়া হবে না, ওরা আসলে এটা কোথায় পড়তেছে, ওটা এখন আসলে ওরা ক্লাস 9-এ পড়ে ফেলতেছে। এটাই হচ্ছে বিষয়। মানে আপনাদের চিন্তা ভাবনা থাকতে পারে যে এখনই ক্লাস 10-এর বই বের করে ওকে সব পড়াইতে হবে, যেগুলো থাকবে ধরলাম যে এই ধরে নিলাম এই 10টা থাকবে, বাকি 10টা পড়াইনি, এরকম করার দরকার নেই। কারণ 9-এ ওদের এখন যা পড়াশোনা হচ্ছে সেটা আসলে ওই যে বাকি যে 20টা তার উপরে পড়াশোনা হচ্ছে, আর বাকি যে 20টা আছে ওটা ওদের ক্লাস 10-এ পড়াশোনা হবে। এটাই হচ্ছে বিষয়। তো এখন ওই বই নিয়ে বেশি আর চিন্তা করতে হবে না। তারপরেও আমরা যেটা করবো, আমরা এখানে দেখেন লিখেছি, এটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য যে পুরাতন বই এবং নতুন বইয়ের সমন্বয়ে ক্লাসে সব টপিক শেখানো হচ্ছে। মানে শুরু থেকে আমরা এটা করতেছি, আর যেন সব দিক থেকে ওরা সবার থেকে এগিয়ে থাকতে পারে। খুব সিম্পল, ভাবতে পারেন যে অন্য একটা স্টুডেন্ট সে পুরাতন বই পড়তেছে, নতুন বই কিছু পড়তেছে না, কিন্তু ওর পরীক্ষা হবে কিসের উপর, নতুন বইয়ের উপর, ওটা তো আগে ওকে পড়তে হবে। তো ওইটা যখন পড়তেছে তখন ওর সাথে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলাই হচ্ছে আমরা ওদের পুরাতন বই থেকে নিয়ে এর আগেও পড়িয়েছি। আপনারা ওদের খাতা বই দেখলে, যারা দেখেন যে না আপনার বাচ্চারা কি করছে, ওটা আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন যে আমরা কত ডিটেলসে পড়াইছি। প্রত্যেকটা টপিক আমরা ডিটেলসে পড়াইছি। শুধুমাত্র ক্লাস 10-এ মানে পুরাতন বইয়ে যা আছে ওটা পড়াইনি, ওদেরকে একটা টপিক শেখানোর জন্য যে ছবি ভিডিও থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে যদি কোনো টপিক থাকে সেই টপিক পর্যন্ত আমরা পড়িয়েছি। ইন্টারের টপিক, ইভেন মেডিকেলের প্রশ্ন, বুয়েটের প্রশ্ন কেমন হতে পারে একটা সূত্র থেকে। ওদের ক্লাস 9-10-এ অনেক সূত্র আছে, 9-এ ওদের অনেক সূত্র আছে, যে সূত্র থেকে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা হয়েছে, কোয়েশ্চেন আসছে, ইভেন বুয়েটেও কিন্তু কোয়েশ্চেন আসছে। আমরা সেসব কোয়েশ্চেন কিন্তু ওদেরকে ক্লাস 9-এ ওদেরকে সলভ করাইছি। স্টুডেন্টরা খুব ভালো বলতে পারবে, ওরা জানে। তো এগুলো আমরা ওদেরকে সলভ করাইছি জাস্ট একটাই কারণে, ওদের জন্য কনফিডেন্স থাকে যে না এগুলো আমি এখন 9-এ পড়তেছি, 9-এ বসে আমি 9-এর টপিকগুলো বুয়েটের জন্য পারছি, যখন আমি ইন্টারে পড়বো তখন ইন্টারের টপিকগুলো বুয়েটের জন্য পারবো। আর আপনাদের একটা ধারণা আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে শুধু এটা আমার মাথায় হঠাৎ করে আসলো। এখন তো অ্যাডমিশন চলতেছে, আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা হবে না, তো অ্যাডমিশন শুরু হলো। এটা বলতে পারেন যে গত মাসের শুরু থেকে, এই মাসের শুরু থেকে, সেপ্টেম্বরের শুরু থেকে। আমি তো মেডিকেল কোচিংয়ে আছি, ডিএমসি স্কলারে আছি সহকারী পরিচালক হিসেবে। এই বিষয়গুলো ডিল করা লাগে। বিষয়টা কেমন, সেটা হচ্ছে স্টুডেন্ট গার্ডিয়ানরা চিন্তা করে কি, মানে এখনকার গার্ডিয়ানরা চিন্তা করে যে তাদের মধ্যে একটু চিন্তার চেঞ্জ হয়েছে। মানে আগে এখান থেকে 5-7 বছর আগে যারা ছিল, বা গত 3-4 বছর আগে, সবাই ভাবতো কি অ্যাডমিশনের পড়াশোনা মনে হয় এসএসসি পরীক্ষার পরে 3 মাস 4 মাস। তো আসলে অ্যাডমিশনের পড়াশোনা এসএসসি পরীক্ষার পরে যদি কেউ চিন্তা করে যে 4 মাস, তাহলে সে কোনোদিন চান্সই পাবে না। কারণ যে স্টুডেন্টটা আগে কি হতো, সবাই চিন্তা করুন, আগে মনে করেন সারা বাংলাদেশের 100% স্টুডেন্ট যদি পরীক্ষা দিত, 4 লাখ স্টুডেন্ট, 4 লাখ না আরো বেশি হবে, যদি পরীক্ষা দিতে ধরেন 20 লাখ স্টুডেন্ট সব বিভিন্ন সাবজেক্টে, সবাই ভাবতো কি যে তার পরীক্ষা হবে হচ্ছে, মানে অ্যাডমিশন হবে ওই 4 মাস পড়াশোনা করে, সবাই ভাবতো। ফলে যে ওই 4 মাসে ভালো করে পড়তো সে চান্স পাইতো, নর্মাল। সবার জন্য সময় ছিল 4 মাস। এখন যেটা হয়ে গেছে, এখন বাংলাদেশের এই যে অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্টুডেন্টের যে আপগ্রেড, এবং স্টুডেন্টরা চায় অন্যদের থেকে আগাই থাকতে। একটা স্টুডেন্ট চায় কি যে একটা স্টুডেন্ট চায় হচ্ছে অন্যদের থেকে সে আগাই থেকে সে যেন চান্স পাইতে পারে। এই চান্স পাওয়ার জন্য ওকে একেবারে ইন্টারমিডিয়েট থেকে প্রিপারেশন নিতে হবে। মানে আমি এটা বলি, যারা ফার্স্ট ইয়ারে পড়ে, ওরা ফার্স্ট ইয়ারে যেদিন থেকে পড়া শুরু করছে ওই দিন থেকে যদি ও অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা না করে তাহলেও পিছিয়ে যাবে। কারণ অ্যাডমিশনে তো চান্স পেতে হয়, এটা তো সংখ্যার একটা হিসাব। মনে করেন চান্স পাবে, যদি মেডিকেলের কথা আমি বলি, আমি যেহেতু মেডিকেলের বিষয়ে আমি জানি, মেডিকেলের কথা যদি আমি বলি, মনে করেন 5000 স্টুডেন্ট চান্স পাবে। জাস্ট মেডিকেলের সিট কত, আগের গত 3-4 বছরে বাড়িয়ে 5000 করা হয়েছে। তো 5000 স্টুডেন্ট চান্স পাবে, পরীক্ষা দেয় কত, 1,20,000, 1,25,000। মানে চান্স পাবে না কত, যদি 1,25,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, চান্স পাবে না হচ্ছে 1,20,000, আর চান্স পাবে মাত্র 5000 স্টুডেন্ট। তাহলে যে স্টুডেন্টটা ইন্টারের থেকে বা তার আগে থেকে তার মানসিকভাবে প্রিপারেশন নেওয়া আছে যে আমি এভাবে পড়াশোনা করব, আমার এইচএসসি শেষ হবে, অ্যাডমিশনের প্রিপারেশনটাও কমপ্লিট হবে, সে আসলে অন্যদের থেকে আগায় থাকবে। এখন মনে করেন সারা বাংলাদেশে 10,000 স্টুডেন্ট ফার্স্ট দিন থেকে, ইন্টারের ফার্স্ট দিন থেকে প্রিপারেশন নিল,
তাহলে আর বাকি সবাই স্টুডেন্ট প্রিপারেশন নিলে হচ্ছে লাস্ট 4 মাস, কারা চান্স পাবে? ওই 10,000 স্টুডেন্টের মধ্যে থেকে চান্স পাবে, সহজ হিসাব। তাহলে এখন আমাদের মানে আমাদের ছোট ভাই বোন যারা আছে, আপনার সন্তানরা, ওরা আসলে কি চাই, ওদেরকে চিন্তা করাইতে হবে যে অন্যদের থেকে ওরা আগায় থাকবে, এবং আমরা যেন ওদেরকে অন্যদের থেকে আগায় থাকার মতো রেডি করতে পারি, তৈরি করতে পারি, প্রিপারেশন নেওয়াতে পারি, এবং চিন্তা ভাবনা থিঙ্কিং যেন আমরা ওদেরকে এটা করতে পারি। যখন একটা স্টুডেন্টের থিঙ্কিং থাকবে যে না, সে বড় হয়ে এটা হবে, তখন সে এখন থেকে ওটার জন্য প্রিপারেশন নেবে। কিভাবে নিবে সেটা আমরা দেখাই দিচ্ছি। আমরা গত 8-9 মাসে দেখিয়েছি, ইনশাল্লাহ আগামী 2-3 মাস 4 মাস যা আছে আমরা দেখাবো। ইভেন এমন হতে পারে ডিসেম্বরে পরীক্ষা, হয়তো লাস্ট 15-20 দিনে হতে পারে। ডিসেম্বরে যদি দেখি যে বিজ্ঞান পরীক্ষা হবে ডিসেম্বরের 30 তারিখে, তাহলে আমরা চেষ্টা করবো ডিসেম্বরের ভেতরে যেন আমরা আবার একটু কিছু রিভিশন দিতে পারি, পড়াতে পারি, যেটা যখন সুবিধা হয় সেভাবে আমরা পড়াবো। তো এটাই হচ্ছে আমার এটা বলার মাথায় আসছে যে আসলে আপনাদের এখন থেকে চিন্তা করতে হবে, আপনাদের সন্তানরা এখন থেকে যেন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে চিন্তা করতে পারে, মানে থিঙ্কিং যেন থাকে, না হলে সে আসলে অন্যদের থেকে পিছিয়ে থাকবে। এটাই হচ্ছে বলার কথা। আমার এখানে একজন সম্মানিত গার্ডিয়ান আছে, আমি চিনছি আন্টিকে। তো উনি হচ্ছে বাগেরহাট, না আন্টি আপনার বাসা? বাগেরহাট থেকে খুলনাতে এসে থাকছে এখন অ্যাডমিশনের জন্য। তো আন্টির সাথে আমার দেখা হয়েছিল 1 বছর আগে। 1 বছর আগে ডিএমসি স্কলার কোচিংয়ের অফিসে আন্টি কথা বলছিল ওনার মেয়েকে পড়ানোর জন্য। তো মানে বড় মেয়ে যে হচ্ছে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে, ওনার 3 মেয়ে, আমি যদি ছেলে মনে হয় না 3 মেয়ে। তো মেজো মেয়ে সে হচ্ছে এই বছর অ্যাডমিশন দিচ্ছে, আর ও এই বছর সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, ও এই বছর সেকেন্ড ইয়ারে। আর সবচেয়ে ছোট মেয়ে সে হচ্ছে 9-এ পড়ে। এখন আন্টি গত বছর যখন আমার সাথে কথা বলছিল, ওনার মেয়ে হচ্ছে সামহাউ সবকিছু বাগেরহাট ছিল। খুলনা শহরের পড়াশোনা আর খুলনার বাইরের পড়াশোনা খুবই ভিন্ন, আন্টি এটা ভালো করে জানে। এবং আমি অনেক সময় বয়রা কেন্দ্রিক যারা পড়াশোনা করে, মানে বয়রার দিকে যারা পড়াশোনা করে, আমি এটাও বলি তাদেরকে যে খুলনা আর খুলনার সাথে বাগেরহাট সাতক্ষীরার যে ডিফারেন্স, খুলনার সাথে বয়রার সেম ডিফারেন্স। মানে বয়রায় যে থাকবে সে সাতক্ষীরায় থাকার সমান, আমি এটা মনে করি। কারণ মেইন ফ্লেভারটা হচ্ছে খুলনা শহরে। এজন্য আন্টি কিন্তু তার 3 মেয়ে, মানে আমি শুনেছি গত বছরের পরে, মানে ওনার মেজো মেয়ে আমার কাছে ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। তো সে হচ্ছে তাদের পড়াশোনা করানোর জন্য বাগেরহাট থেকে কিন্তু খুলনায় চলে আসে, খুলনায় শিফট করছে। কারণ সে রিয়েলাইজ করতে পারছে যে তার মেয়ের মেধা আছে, কিন্তু আলটিমেটলি ওইটাকে ইউটিলাইজ করতে পারেনি। বাগেরহাটের থেকে সে চেষ্টা করেছে, হয়তো তার কাছে মনে হয়েছে যে বাগেরহাটের সবচেয়ে সেরা টিচার দিয়ে সে পড়াইছে তার মেয়েকে, সে মনে করছে। কিন্তু হইতে পারে বাগেরহাটের সবচেয়ে সেরা টিচার, সে হয়তো খুলনা এসে অন্যরকম কিছু হতে পারে। মানে বিষয়টা হচ্ছে অবশ্যই তুলনামূলক একটা বিষয় আছে, আপেক্ষিকতার বিষয় আছে। তা আমি মনে করি যে খুলনা শহরে বা আপনারা যারা আছেন তারা যেমন আপনাদের সন্তানকে এখানে পড়াশোনা করাতে পারছেন, এটা তো মানে বাংলাদেশের অন্য প্রান্তের স্টুডেন্টরা সেটা করাতে পারছে না। আবার এমন হতে পারে খুলনা শহরের থেকে হয়তো ঢাকার কিছু কিছু জায়গাতে অনেক ভালো হচ্ছে। তবে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি, খুলনা শহরটা আসলে বাংলাদেশের শিক্ষার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য যারা শিক্ষক আছে তারা সবসময় চেষ্টা করে মানে অন্যদের থেকে কিভাবে আপডেট থাকা যায়। রাজশাহী হচ্ছে মানে অন্যতম একটা ভালো জায়গা, আমি যতটুকু জানি, আমি খোঁজ খবর নিয়েছি। রাজশাহীতে আমি একটু পানি খেয়ে নিই আর কি। জোয়ার আসতে পারবে না, দ্রুত আমরা শেষ করে দিব। আরে আমি আপনাকে বলি, শোনেন, রাজশাহীর রেজাল্ট কেমন এত ভালো, এর না শুধু চেষ্টা করার জন্য, আমি একটু সহজ করে বলি আপনাকে। রাজশাহীর রেজাল্ট ভালো একটাই কারণ, ওইখানে গত 5-7 বছরে আমাদের মতো যারা টিচার আছে, মনে করেন যে যারা মেডিকেলে পড়ে, যারা বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, রুয়েট পড়ে, আরিউতে পড়ে, ভালো স্টুডেন্ট ছিল, সবকিছু ভালো পারে, তারা যখন মনে করেন আমি বায়োলজি পড়াচ্ছি, কিন্তু আমি একাধারে ফিজিক্স পারি, কেমিস্ট্রি পারি, ম্যাথ পারি, বাংলা পারি, ইংলিশ পারি, সাধারণ জ্ঞান পারি, সবকিছুই পারি। এটাই হচ্ছে পার্থক্য। জুবাইর ফিজিক্স পড়াচ্ছে, ও ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজিও একটু কম পারে, এটা প্র্যাকটিসের জন্য। কিন্তু ইভেন ইংলিশ, সাধারণ জ্ঞান, আমরা যেভাবে একটা স্টুডেন্টকে ইংলিশ শেখাতে পারবো, নর্মালি যারা ইংলিশ তারা তো শেখান, কিন্তু আমরা জানি কিভাবে সহজ টেকনিকে একটা ইংলিশ শেখানো যায়, এটা আমরা জানি। হয়তো এখন আমরা শেখাচ্ছি না কারণ শেখানো লাগছে না। তা আমি বলছিলাম যে আপনার সন্তানদের আমি হচ্ছে সময় পাচ্ছিলাম না, বা ওদেরও সময় হচ্ছিল না, এতগুলো সিলেবাস ছিল, প্রি মেডিকেল ক্লাস 9-এ কিছু সাধারণ জ্ঞান এবং ইংলিশ পড়াবো বলছিলাম আপনাদেরকে। তা আমি হয়তো এটা পড়াতে পারি, হয়তো সর্বোচ্চ 4-5টা ক্লাস নিতে পারি এই বছরের মধ্যে, তার বেশি হয়তো হবে না।
কারণ আমারও সময় থাকবে, বা ওদের আর ওই সব কি ওদের ওই সময় তো অনেক বেশি সিলেবাস ছিল, সিলেবাস পড়াবো আর বাইরের পড়া তো অন্য বিষয়। তবে আমি চেষ্টা করবো যে ওদের কিছু সাধারণ জ্ঞান ইংলিশ আমি একটু শেখানোর জন্য। মানে এটাই হচ্ছে রাজশাহীর স্টুডেন্টের ভালো করার একটাই কারণ, কারণ রাজশাহীতে যে টিচাররা পড়াচ্ছিল বা গত কয়েক বছর যারা পড়াচ্ছে, যারা ভালো এস্টাবলিশ হয়েছে, তারা স্টুডেন্টদেরকে এই মোটিভেশনটা দিতে পারে যে তুমি যখন 9-10 বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর সেই প্রিপারেশনটা আমরা জানি কিভাবে নিতে হয়, কারণ আমরা ওই প্রিপারেশনটা নিয়ে আসছি। যে একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েটে থাকে তখন তার একাধারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিভাবে নিতে হয় প্রিপারেশন, কিভাবে তাকে ম্যাথ প্র্যাকটিস করতে, এটা আমরা জানি। এজন্য আমরা চাইলে স্টুডেন্টকে টাইম ডিভাইড করে দিতে পারি। কি শুকাইছে? এ হচ্ছে আটকে গেছিল, আমাকে বলে যে ভাই সবই তো ভিজে আসলে এক একটা অবস্থা। এইখানে ক্যামেরার দিকে আসো, এখানে আসো, তাহলে থাকবে। তো কালো পাঞ্জাবির কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আসলে অনেক ভিজে গেছে। ভালো হয়েছে তুমি আসছো, এবং এটা হচ্ছে ওর ডেডিকেশন। ও রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে স্টুডেন্টের জন্য ক্লাস নিতে আসে, মাঝে মাঝে বৃষ্টি হলে আবার ক্লাস বন্ধ করে দেয়। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আসছে, ধন্যবাদ জুবাইরকে। আমি আসলে সবকিছু বলে ফেলতেছিলাম এক এক করে যখন যেটা মাথায় আসতেছিল। তো যেটা বলছিলাম আন্টি, যে রাজশাহীতে এই কারণেই আসলে ওরা ভালো করছে। রাজশাহী থেকে বুয়েটে টপ রেজাল্ট করতেছে, মেডিকেলে টপ রেজাল্ট করতেছে, ঢাকা ভার্সিটিতে টপ। আপনারা যারা রাজশাহীর সাথে যোগাযোগ আছে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। ওদের একটাই কারণ যে আমাদের মতো টিচার যারা আছে, জুবাইরের মতো টিচার যারা আছে, ওরা কিন্তু রাজশাহীতে পড়াচ্ছে। আমি নাম বলতে পারি, অপূর্ব নামে একটা ভাই আছে, উনি ভালো ফিজিক্স পড়ায়। তারপর হচ্ছে রাতুল নামে একজন আছে, ভালো ফিজিক্স পড়ায়। আমাদের ফাহাদ ভাই আছে ঢাকা মেডিকেলের, উনি ওইখানে বায়োলজি পড়ায়, উনিও ভালো পড়ায়। তো এরকম যারা আছে তারা স্টুডেন্টদেরকে মোটিভেট করতে পারে এবং পড়াতে পারে, এবং সেম ভাবে একই পার্সন সবকিছু পড়ানোর মতো ক্যাপাবিলিটি রাখে। জি জি, না আপনাদের মতো বলতে বলছি যে আমরা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা কুয়েটের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমরা এগুলো পড়াচ্ছি, এটাই বলছি। কারণ আমরা জানি যে ওই 2 বছর কিভাবে প্রিপারেশন নিতে হয়, ওই টিচাররা জানে, ফলে স্টুডেন্টকে সে প্রিপারেশন নেওয়াতে পারে এবং প্রিপারেশন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে। এটাই হচ্ছে রাজশাহীর ভালো হওয়ার একমাত্র কারণ, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি হচ্ছে এটাও নিয়ে নাও। হ্যাঁ, অপূর্ব। তো খুলনাতে শুধুমাত্র জুবায়ের হচ্ছে গত 4 বছর ধরে পড়াচ্ছে। তো খুলনাতে অনেক সমস্যা আছে, অনেক ট্রেন্ড আছে, আমাদের স্টুডেন্ট গার্ডিয়ানদের অনেক চিন্তা ভাবনা আছে যে অমুক স্যারের কাছে যেতে হবে, সে অনেক কিছু করায়। আমরা কোনো স্যারকে ছোট করছি না বা বলছি না, আমি বলছি সব স্যারকে আমরা শ্রদ্ধা করছি, কিন্তু আমরা যে জিনিসটা যেভাবে প্রেজেন্ট করি, স্যারদের প্রেজেন্টেশন হচ্ছে ভিন্ন, স্যারদের থিঙ্কিং, স্যারদের যে মোটিভেশন সেগুলোও ভিন্ন, এটা বলছি। তবে অবশ্যই স্যাররা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে, মোটিভেট করে। আমি এটা বলছি যে ডিফারেন্সটা আসলে এইখানে, রাজশাহীর সাথে আমাদের ডিফারেন্সটা হচ্ছে এখানে। তো এই পয়েন্টটাতে আমি মেনলি ছিলাম। তাহলে আমাদের যে কথাগুলো আলটিমেটলি বললাম সেটা হচ্ছে একটাই, আমরা যখন ছিলাম, আমি চাই 2028 সালে এই যে আপনাদের সন্তান যারা আছে, আমাদের ছোট ভাই বোন, ওরা যেন খুলনা শহর থেকে আমরা যাদেরকে এখন দেখতেছি, ওরা যেন বাংলাদেশের সবচেয়ে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং এটা করার জন্য শুধু আমরা কাজ করলে আসলে হবে না, এখান থেকে আপনাদেরকেও আসলে এই সাপোর্টটা দিতে হবে। ওদের রেগুলার পড়াশোনার খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে আমরা যেসব পড়াগুলো দিচ্ছি, আমরা যে কথাগুলো বলছি, সেগুলো ওরা আসলে কেমন পালন করছে, ওটা বাসায় করছে কিনা, কতটুকু করছে, এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে না কোনো কিছুতে সে গাফিলতি বা অবহেলা করছে, আমাদেরকে একটু ইনফর্ম করেন, আপনি তো একটা ব্যবস্থা নেবেনই। যদি না হয় আমাদেরকে একটু জানাবেন, আমরা চেষ্টা করবো যেন আরো একটু ভালো করে ওকে বোঝানো যায়। তো এটাই আর কি, এখন থেকে আমাদের ছোট ভাই বোনকে আমরা বুয়েট, মেডিকেল, ভার্সিটির জন্য এমনভাবে তৈরি করছি যেন খুলনার একটা গর্বের ব্যাচ হবে এই ব্যাচটা। কারণ আমরা হয়তো, আমি পার্সোনালি মনে করি আমি আর কত বছর পড়াবো আমি জানি না, তবে এই ব্যাচ যখন ইন্টারমিডিয়েট শেষ করবে 2028-29 সাল, তখন পর্যন্ত হয়তো আমি পড়াই শেষ করবো। এই জন্য এটা আমার একটা পার্সোনাল স্বপ্ন যে ওরা হচ্ছে খুলনা শহরের একটা বেস্ট ব্যাচ হবে। না, আমি বলতে পারি আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই বোন যেন 10 জন ঢাকা মেডিকেলে, 10 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 20 জন কুয়েটে পড়ছে, 20 জন বুয়েটে পড়ছে, এটা যেন আমার একটা স্বপ্ন থাকে, এটা আমি মনে করি। এটাই আর কি। তো এখন বুয়েটে এখন যেমন খুলনার স্টুডেন্টের জন্য চান্স পাওয়া কঠিন হয়ে গেছে, জাস্ট একটাই কারণ, আমি একটু যেটা বললাম, বেসিক এবং কনসেপ্ট দিয়ে পড়াশোনা করে, জাস্ট মুখস্থ করে একটা সূত্র লেখে, সেই সূত্রটা ওরা ম্যাথ করে, আর কিচ্ছু না। দেখেন আমি ওর ক্লাস তো মাঝে মাঝে আমি করি, মাঝে আমি বসেছিলাম। তো একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিই, ওই নাবিল্লা মনে ক্লাস করতেছিলাম ওই দিন, আমি বসেছিলাম না ওই দিন, ও 6টা থেকে 7টার যে ব্যাচটা, নর্মালি তো আমি সময় পাই না। তো আমরা একটা সূত্র, চার্লসের সূত্র শেখাচ্ছিল। চার্লসের সূত্র হচ্ছে চাপের সূত্র। তো চাপের সূত্র কি, যখন চাপ স্থির থাকে তখন তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা মনে করেন একটু চিন্তা করতে জানতে পারবেন। এখন এইটা নর্মালি আমরা পড়ি কি, যে এই লাইনটাই পড়ি, হ্যাঁ ঠিক আছে, চাপ স্থির,
তো তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। নর্মাল তাপমাত্রা বাড়ালে মনে করেন আমি কিভাবে উদাহরণ দিই, তাপমাত্রা বাড়ালে আয়তন গতিগুলা অণুগুলোর গতি বাড়বে, আয়তন বেড়ে যাবে। কিন্তু চাপটা তো স্থির। এখন আগে যে চাপ ছিল সেই চাপও এখন আছে, কিন্তু চাপের সাথে আবার আয়তনের সম্পর্ক উল্টা। তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে চাপটা হচ্ছে সেম রাখতে গেলে অন্য কিছু করতে হবে। তো ওই যে সিস্টেমটা, ওই যে চিন্তাটা যে চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্ক আছে, চাপ যদি আমাকে স্থির রাখতে হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি করার জন্যই আয়তনটা বাড়তেছে। সেটা কিভাবে প্রেজেন্টেশন করা যায়, কিভাবে উদাহরণ দেওয়া যায়, আমি ওটা আগের দিন দেখেছি। তখন আমি স্টুডেন্টের ক্লাসেও বলেছি যে আলটিমেটলি আমি এটা বুঝতে পারি যে আমরা সবাই মানে যারা ফিজিক্স পড়ান বা যারা ফিজিক্স, তারা তো সবাই একটা জিনিস সুন্দর করে পড়ান, একটা সূত্র লিখে দিয়ে, সূত্রটা বোঝাই দিয়ে, সূত্রের মধ্যে কি কি আছে, কোনটার মান কি, কিভাবে হয়, সূত্রের ম্যাথ করলে অ্যান্সার কি হবে, তারা সুন্দর করে বোঝাই যাবে। কিন্তু ওই সূত্রের যে মেইন থিঙ্কিংটা, ওটা কখনো আমি তাদের কাছে পাইনি। আমি তো পড়েছি খুলনা শহরে বড় বড় টিচারদের কাছে, আমি পড়েছি, সব সাবজেক্টই পড়েছি, কিন্তু আমরা কখনো পাইনি। আমাদেরকে এগুলো নিজেদেরকে এক্সপ্লোর করা লাগছে, যেটা আসলে এই কারণেই হয়। যখন আমরা পড়াশোনা করতে গেছি তখন, আর ও যেমন পড়ছিল, ঢাকাতে পড়ছিল, নটরডেম কলেজে পড়েছে, ওর টিচার যারা ছিল, ও যাদের কাছে পড়েছে তারা আসলে ওই লেভেলের টিচার, এই জন্য ও ওই ডেলিভারিটা দিতে পারে। ও যখন ঢাকায় ছিল তখন বুয়েটের স্টুডেন্টের কাছে পড়ছে, এখন বুয়েটের যে স্টুডেন্টের কাছে ও পড়েছে, মানে বুয়েটের স্টুডেন্ট যে চান্স পেয়েছে, সে তো অবশ্যই অনেক কিছু সম্মিলিত করে চান্স পেয়েছে, তো ওইটা ওর মধ্যে দিছে, ও এখন আমাদের ছোট ভাই বোনদেরকে দিতে পারে। এটাই হচ্ছে ধারাবাহিকতা, এটাই হচ্ছে পার্থক্য। এজন্য ও যখন একটা জিনিস পড়াবে তখন সেই স্টুডেন্টটা এটা বুঝতে বাধ্য এবং সেটা থিঙ্কিং করতে বাধ্য, এবং ওই থিঙ্কিং যখন তার থাকবে তখন তার জন্য ফিজিক্স, ম্যাথ এগুলো অনেক ইজি হয়ে যাবে, কেমিস্ট্রি এগুলো অনেক ইজি হয়ে যাবে, এবং তারা আলটিমেটলি তার সহজ করে সবকিছু করতে পারবে। এটাই হচ্ছে কথা। তো ইনশাল্লাহ আমাদের ও লিখছে, তো এই জন্য ও লিখছে বুয়েটের কথা, মেডিকেলের কথা লেখে নাই। মেডিকেলে অনেক চান্স পাই আমরা জানি, তো খুলনা থেকে বুয়েটে চান্সের হার বাড়বে, আমরা বাড়াবো ইনশাল্লাহ। আল্লাহ যদি রহমত থাকে, আপনারা যদি সেটা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা সেটা করতে পারি। তো হচ্ছে এরপর তুমি তো সবই পড়াই ফেললো। আচ্ছা, এটা একটু বলতে পারো, এটা একটু বলো তাইলে কি লেখা আছে, এটা একটু বলতে পারো, সমস্যা নাই, এটা আমি ছাড়ো ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তুমি বলো, সমস্যা নাই। যে অ্যাডমিশনের বিষয়টা নিয়ে আসলে আমি ওর কথা বলছিলাম, যে অ্যাডমিশনের ক্ষেত্রে এটা 1 মিনিটে তুমি বলতে পারছো। মেইনলি এখানে আসলে লেখা হয়েছে যে শুভেচ্ছা দাও। হ্যাঁ, ও আচ্ছা। না, আমি হঠাৎ করে আসছি তো, আর ঠান্ডা লাগতেছে, এই জন্য আসলে মাইন্ড অন্যদিকে রয়েছে আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আসলে দুঃখিত যে সালাম দিয়ে শুরু করছি। যাই হোক, এখন আমার আসতে লেট হয়েছিল, আমি বাসা থেকে বের হওয়ার পরে ওই শিববাড়ি মোড়ে এসে আটকে গেছিলাম আর কি। তো ভাবলাম যে আপনারা হয়তো অনেকে এসে বসে রয়েছেন, কারণ আমি যদি না যাই, এখনো বৃষ্টি হচ্ছে, আপনারা তো ভেতরে বসে আছেন, বাইরে কি হচ্ছে জানেন না, দেখবেন যে যাওয়ার সময় এমন হইতে পারে যে হাঁটু পানি হয়ে গেছে আর কি। ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো। তো যাই হোক, আসলে এখানে মেইনলি আমি যেটা লিখছি সেটা হলো যে এই যে ধরেন ওরা পড়ালেখা করতেছে, ওরা আসলে মেইন গোলটা আসলে কি, অ্যাডমিশনের মানে বেসিস পড়ালেখা করা, বা অ্যাডমিশন দিবে, বুয়েটে চান্স পাইতে চাই, মেডিকেলে চান্স পাইতে চাই, বা ঢাকা ভার্সিটি, যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্যই তো আসলে মেইনলি পড়তেছে। আসলে আমাদের এই থিঙ্কিংটা আসলে এখনো নাই। থিঙ্কিংটা নাই বলতে, যে যখন আমিও ক্লাস 9-এ ছিলাম তখন আসলে ওইভাবে দেখা গেলো বুয়েট চিনতাম না বা এগুলো চিনতাম না। যখন ঢাকাতে গেলাম, ঢাকাতে যাওয়ার পরে আমি যখন আমার সব প্ল্যাটফর্মে সব বিভিন্ন জেলার স্টুডেন্ট আসে, তো দেখা যায় যে গ্রামের স্টুডেন্টরা অত বেশি অ্যাক্টিভ না, কিন্তু যারা ঢাকার আইডিয়াল স্কুলে পড়ছে বা অন্যান্য স্কুলে পড়ছে, ওদের দেখি যে ওরা মানে যখন 9-10-এ থাকে তখনই বুয়েটের ম্যাথ সলভ করা শুরু করে, কিন্তু আমরা কিন্তু ওই জিনিসগুলো পাই না। এই জন্যই আসলে আমাদের ব্রেনে ওই জিনিসটা তৈরি হয় না যে আমাকে বুয়েটে চান্স পাইতে হবে, বুয়েটের প্রশ্নগুলো সলভ করা লাগবে। এই জন্য দেখা যায় যে ওই সবাই সবার এক ধাঁচে চিন্তা, এসএসসি দিব, A+ পাবো, এইচএসসি দিব, A+ পাবো, তারপরে অ্যাডমিশনের চিন্তা। কিন্তু বিশ্বাস করেন, ওই 3 থেকে 4 মাসে অ্যাডমিশনের কোনো প্রিপারেশনই নেওয়া যায় না। আমি যদি চিন্তা করি যে আমি ওই 4 মাসে শুধুমাত্র প্রিপারেশন নিব, আসলে এতে মানে কি বলবো যে 20% সম্ভব হয় না। কারণ যে পরিমাণ প্র্যাকটিস থাকা লাগে বা যে পরিমাণ আপনার টেকনিক জানা লাগে, এইগুলো আসলে 4 মাসে সম্ভব হয় না। না না, তা তো অবশ্যই। আমি বলি যে আমি যেমন ওই যে ওইখানে নাবিল রয়েছে, ওদের তো নাবিল হলো যেহেতু এখন 6টা থেকে 7টা করে, যাদের হলো প্রায় অধ্যায় শেষের দিকে, ওরা জানে যে ওদের আমি এই রিসেন্ট যে অধ্যায়টা শেষ করেছি, তাপমাত্রা তাপ, বুয়েটে যতগুলো ওই রিলেটেড ম্যাথ ছিল আমি সব ওদের করাইছি। এর মেন রিজন যে ওই প্রভাতের ব্যাচেও করাইছি আর কি। যাই হোক, মানে যেটা হলো 9টা থেকে 10টার ব্যাচ আর কি, ওই ব্যাচেও করাইছি। তা মেইনলি আসলে এটা করাই এই জন্য, এবং ওইটা কিন্তু পরের ব্যাচগুলোতে আবার পড়ানো হবে, মানে এমন না যে
যেহেতু এখন অন্য ব্যাচগুলোতে শুরুর দিকে রয়েছে, তো দেখা গেলো যে ওই অধ্যায়টা শেষ হওয়ার পরে আমি আবার ওই ম্যাথগুলো করাবো। মেইনলি আসলে এটা করাই এই জন্যই যে ওদের মনে আস্তে আস্তে যেন এইটা গ্রো হয় যে আমি বুয়েটের ম্যাথ পারি, আমি ঢাকা ভার্সিটির ম্যাথ পারি। এই বিষয়গুলো যখন আস্তে আস্তে গ্রো হবে ওদের মনের ভিতরে, তখন ওরা নিজেরাই একটা মানে ভালো মতো পরীক্ষা দেওয়ার একটা মানসিকতা খুঁজে পাবে। ইভেন অ্যাডমিশন টাইমে যে দেখা যাবে যে আপনার ভালো করতে পারতেছে। খুলনা শহরের একটা সমস্যা কি, দেখা যায় যে যারা 9-10 পড়াচ্ছে এরা ইন্টার পড়ায় না, আবার ইন্টার যারা পড়ায় তারা অ্যাডমিশন পড়ায় না। এই জন্য সবাই সবকিছু রিলেট করতে পারে না। এই জন্য আমার কাছে সব থেকে মনে হয়, এবং আমি ঢাকাতে দেখছি যে আমি যেই ভাইয়ের কাছে ইন্টার পড়ছি আমি সেই ভাইয়ের কাছেই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পড়ছিলাম। এর জন্যই হয়তো আমার বুয়েটে ভালো রেজাল্ট হয়েছিল বা বুয়েটে আমি চান্স পাইছিলাম। এর কারণ কি, ওই ভাই তো জানে যে আমার সামনে যে স্টুডেন্টগুলো আছে আমি ওদেরকে কোন প্রক্রিয়ায় পড়াইছি, আমি একটা সূত্র বোঝানোর জন্য কি কি বলছিলাম। তাহলে অ্যাডমিশনেও আমার ওই ধারাটা বজায় রাখা লাগবে, ওই কথাগুলোই বলা লাগবে, তাইলে স্টুডেন্টের কাছে সহজ হবে। কিন্তু দেখা যাচ্ছে আমি একাডেমিক এক স্যারের কাছে পড়লাম, অ্যাডমিশন আর এক স্যারের কাছে পড়লাম, ওই স্যারের পড়ার ধরন আবার ভিন্ন, আবার এই একাডেমিকে যে স্যার পড়ছে তার পড়ার ধরন ভিন্ন। আমার তো দুইবার আলাদাভাবে শিখতে গিয়ে পুরোটাই হারাই যাচ্ছে। তখনই আসলে দেখা যায় যে অ্যাডমিশনের সমস্যাটা হয়। এই জন্য আমার কাছে মনে হয় যারা এই যে অ্যাডমিশন ইন্টার পড়ালেখা পড়াই বা সবকিছু করতেছে, এরাই আপনাকে সব থেকে বেস্ট সার্ভিস দিতে পারবে। এবং ইনশাল্লাহ ভাই তো অলরেডি জানেনই ডিএনসি স্কলারে সে গত 2-1 দিন মনে হয় অনেক ব্যস্ত ছিল আর কি ক্লাসের জন্য। ভাই তো নিয়মিত ক্লাস নিচ্ছে মেডিকেলের জন্য, আর আমিও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্লাস নিচ্ছি আর কি। যাই হোক, এই বলেই শেষ করতেছি। আর দোয়া করবেন ইনশাল্লাহ যেন ভালো মতো পড়াইতে পারি আর সুস্থ থাকি আর কি। আপনারাও ভালো থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ জোয়ের। তো এটাই, ও সে কথাগুলোই বললো, আমি যেটা একটু আগে বললাম। তো ও আরও কিছু কথা বললো, যেটা আসলে আপনাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং আমরা স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি এখন 9-এর ফাইনাল যে পরীক্ষা মূল্যায়ন, এটার জন্য এখন প্রিপারেশন নিব। ক্লাস 10-এর জন্য এক্সট্রা যা লাগবে সেগুলো নিব। এবং আমি মনে করি ক্লাস 10-এ যখন স্টুডেন্ট থাকবে ওদের যে সিলেবাসটা থাকবে ওটা খুব ইজিলি আমরা কমপ্লিটলি দ্রুত বেসিক এবং কনসেপ্ট দিয়ে ওদের শেষ করে ওদের এসএসসি পরীক্ষা, যারা এসএসসি পরীক্ষার জন্য আমরা এসএসসি পরীক্ষার মিনিমাম 6-7 মাস আগে ওদের প্রিপারেশন নিয়ে যেতে পারবো। এটা আমি বিলিভ করি। যখন ওদের তখন আলাদা সাবজেক্ট থাকবে, আমি যখন বায়োলজি পড়াচ্ছি ওদের ফিজিক্স পড়াচ্ছে, এরকম সাবজেক্ট যখন ওদের থাকবে তখন ওদের কাছে এটা অনেক দ্রুত হয়ে যাবে। এবং তখন ইন্টারের অনেক বেসিক টেসিক আমরা আগেই পড়াতে পারবো। তা আমি মনে করি যে আমাদের যারা এই যে 2028 সালে আমার যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সন্তানরা শুধু আছে, আমি শুধুমাত্র ওদেরকে প্রপার একটা রুটিন মেনে, প্রপার গাইডলাইন মেনে সামনের দিকে আগায় নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য। তো এটাই। আর এরপর মনে হয় শেষ করেছে না? ও, এটা আসল জিনিস, আপনাদের সাথে আসলে কথা হয়নি। আপনারা জানেন যে আগে হচ্ছে আমরা 3 ঘন্টা পড়াতাম, এখন 6 ঘন্টা পড়াচ্ছি। আমি শুরুতেই বলেছি যে 6 দিন বলতে পারেন। তো আগে আমাদের কষ্ট যা হতো এখন তার ডাবল কষ্ট করা লাগে। তাহলে হিসাব করলে আগে আমরা আসলে যে পেমেন্ট নিতাম সেটা ছিল মোট পেমেন্টের অর্ধেক। আগে আমরা নিতাম 2000 টাকার জায়গায় 1000 টাকা। তাহলে এখন আসলে ওইটা আপনাদের সাথে কথা বলা হয়নি। আমি সবসময় বলছিলাম যে যদি আমরা কোনো পেমেন্ট নিয়ে কোনো কিছু চিন্তা করি বা তৈরি করি বা যাই হোক, আমরা কিন্তু এখনো কাউকে কিছু বলি নাই। যারা পেমেন্ট দিয়েছে তারা দিয়েছে এবং অফিস থেকে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আমি মনে করি যে যেহেতু নর্মালি কি হয়, আমি যখন আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, ইন্টারমিডিয়েট বা হচ্ছে অ্যাডমিশন বা ইভেন আমাদের 8-এর একটা ছোটো ভাই বোনদের কিছু ব্যাচ আছে ও পড়াচ্ছে, তো তাদের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন আমরা নিজেরাই বাস্তবায়ন করি। শুধুমাত্র এই ক্লাস 9 আপনাদের এই ব্যাচটা হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন, অনেক কনসার্ন আছে। কারণ এটা হচ্ছে নতুন কারিকুলামের ভাইটাল একটা ব্যাচের ভাইটাল ব্যাচ। আপনারা মানে ক্লাস 9 আবার নতুন কারিকুলাম, আবার এক এক সময় এক একটা দেয়, এই সময় সিলেবাস চেঞ্জ করে, ওই সময় একটা দেয়। এই জন্য আবার মানে এক এক সময় এক এক রকম থাকে। আজ মনে হয় যে এই করলে ওই হবে, কালকে মনে হয় ওই করলে এই হবে। তো আলটিমেটলি এটা সিস্টেমের শেষে আসছে। তো এটার জন্যই আমি মনে করেছি যে সব বিষয় যেহেতু আপনাদের সাথে পরামর্শ করে এখনো পর্যন্ত করা হয়েছে, এই জন্য ওই ব্যাচের পেমেন্ট বিষয়টাও আসলে আপনাদের সাথে পরামর্শ করেই আমাদের করার একটা উদ্দেশ্য ছিল। তো এখন আপনারা দেখেন আমরা ডাবল করেছি, সেক্ষেত্রে নর্মালি যেটা হয় যে তাহলে স্টুডেন্ট আসলে ডাবল পেমেন্ট দিবে, সেটাই আপনারা দিবেন, তাই না? দিবেন না? আচ্ছা, তো এক্ষেত্রে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, আর না হয় আমি আসলে বলি। আচ্ছা, নর্মালি যেটা হয়, আমরা যেহেতু স্টুডেন্ট একবারে এসে পড়ে যাচ্ছে বা 2টা টাইমে পড়াচ্ছে, নর্মালি হিসাব করলে আমরা আসলে 2000 টাকায় পেমেন্ট দেখেছিলাম। ইভেন অনেক স্টুডেন্ট 2000 টাকা ভর্তিও করা হয়েছে, কারণ নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, অনেকে জানে, অনেকের বন্ধুবান্ধব থাকতে পারে। কিন্তু আমরা পরবর্তীতে ডিসিশন নিলাম যে আসলে যেহেতু আমরা শুরুতে আমাদের একটা প্রমিস ছিল
যে আপনাদেরকে আমরা যেভাবে পড়াচ্ছি যেভাবে পড়াবো। ডাবল করছি, হয়তো ডাবল করলে আপনাদের জন্য কোনো ক্ষতি ছিল না, আমাদের কষ্ট হলেও আমি চাচ্ছি যে, বা আমরা ব্যাচের পেমেন্টটা আমরা হচ্ছে ওই ডাবল থেকে একটু কম রাখতে চাচ্ছি, আমরা 1500 টাকা করতে চাচ্ছি। এটা হচ্ছে আপনাদেরকে জানালাম। তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? না না, আমাদের কথা তো দেখেন, আমরা হ্যাঁ না না এটা আচ্ছা, এটা তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা আন্টি। আপনি যে কথাটা বললেন যে ওরা নতুন, ওখান থেকে আমরা কেউ নতুন না। ফার্স্ট কথা হচ্ছে আমরা কেউ নতুন না, আমি 6-7 বছর ধরে পড়াচ্ছি, আমরা কেউ নতুন না, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। আর সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে নতুন কারিকুলামে সবাই নতুন, এবং নতুন কারিকুলামে কে সবচেয়ে ভালো পড়াইছে, কে সবচেয়ে ভালোভাবে এক্সাম নিছে, এটা আপনারা একটু খোঁজেন খুলনা শহরে। কে বাকি সময়টা কি আপনারা 1500 টাকা করতে যাচ্ছে ইনডাইরেক্টলি বুঝুন? জি 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 হ্যাঁ, এটা গেল এই বাকি যে সময়টা আছে, কিন্তু যখন ট্রেনে আমি বসে বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, উঠতে গেল না না অবশ্যই আঙ্কেল, যখন আপনারা ট্রেনে উঠবে আমাদের এই বাচ্চারা, হ্যাঁ তখন তো তাদের এই সায়েন্স নিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন আমি বায়োলজি না 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 অবশ্যই তখন একজনই পড়াবো, নর্মাল না এটা তো। এখন দেখেন তখন 3টা বই, আমি আপনাদেরকে কি বলেছিলাম, এখন আপনাদের একটা বই, তাই একসাথে পড়াচ্ছি। তখন আপনাদের 3টা বই হবে, 3টা বইয়ের 3টা টাইম দিতে হবে স্টুডেন্টকে, 3টা সিস্টেম ব্রেনে রাখতে হবে। এবং তখন আমি পড়াবো বায়োলজি, জুবাইর পড়াবে ফিজিক্স, আর কেমিস্ট্রি হচ্ছে এখন আমি তো কাউকে, আমি এখন একজনকে নিয়ে আসলাম কেমিস্ট্রি, এরকম কিছু হবে না। বিষয়টা হচ্ছে কেমিস্ট্রি যারা কোনো সাথে পড়ান, আমাদের কাছে যদি পরামর্শ চান আমরা ভালোভাবে বলে দিতে পারবো, সেটা এখন সময় আসেনি। আমার কাছে মনে হয় এটা এখনো সময় আসেনি। ক্লাস 10-এর আগে আপনাদের সাথে ইনশাল্লাহ আরেকবার, এটা মনে করেন পরীক্ষার আগে শেষ, আর আপনাদেরকে কষ্ট দিব না, অনেক কষ্ট দেওয়া হয়েছে। পরীক্ষার আগে হয়তো শেষবারের মতো বা পরীক্ষা শেষে একটা আমরা প্রোগ্রাম করতে পারি, যেখানে হয়তো বলতে পারি যে আসলে খুলনা শহরে যারা পড়ান, আপনাদের মধ্যে আমরা একটা সাবজেক্ট বা দুইটা, একটা না দুইটা পাবেন মাস্ট, মানে আমি এখনই বলে রাখছি, আমি বায়োলজি পড়াচ্ছি। বুঝিনি মানে আপনাদের এখানে পড়াতে গেলে দুটো সাবজেক্ট। ও আচ্ছা আচ্ছা, আমি এবার আমি আপনাকে কথা বলি যে স্টুডেন্টরা আমাদের কাছে 1 বছর পড়েছে বা পড়তেছে, তো সেই স্টুডেন্ট ধরেন আপনার মনে হইলো যে জুবাইর ভালো পড়ায়, ওর কাছে পড়াক, সাকিব তো ভালো পড়ায় না, ও তো বেশি ভালো না, এক কাজ করি আমি অঙ্কের কাছে যাই, তো মনে করেন আপনি দিলেন, দেওয়ার পরে কি হবে, ওই স্টুডেন্ট যখন 1 বছরে আমি যেভাবে পড়াইছি, এই যে ফিলটা ওর আছে, ও যখন যাবে ও 2 দিন পরে বুঝবে যে সে কি পড়ায় আর আমরা কি পড়াই, এবং এই কনফিডেন্সটুকু আমাদের আছে। এবং আছে বলেই কিন্তু আমরা শুরুতে আমাদের স্টুডেন্টদেরকে বলেছি তোমরা যাচাই করে দেখো। আমরা ইভেন জানি, এবং মানে আমি এটা বলতে চাই না, বাট আমি বলি খুলনা শহরে কোন টিচার কি পড়ায়, কোন জায়গা থেকে পড়ায়, কি দেখে পড়ায়, তার শীটে কি থাকে, কোন জায়গায় কি থাকে, সবকিছু আমাদের নখদর্পণে আছে। মানে এমন না যে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তাদের কাছ থেকে দেখছি যে আসলে তারা কি পড়ায়, তার সবকিছু আমার কাছে আছে, বুঝতে পারছেন? আর আমরা আসলে কি দিতে পারবো ওকে এক্সট্রা, আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারবো, এটা আপনার সন্তান ভালো করে জানে। অনেক সময় হতে পারে যে আপনি হয়তো নিয়ে জোর করে এক জায়গায় দিলেন, না সাকিবের কাছে পড়া যাবে না, ও হচ্ছে সামথিং, এখন চলে গেলেন মনে করেন আরেক জায়গায়, যাওয়ার পরে হয়তো আপনার সন্তান বুঝতেছে যে আমার কাছেও ভালো শিখতো, ভালো বুঝতো, তার থেকে ও কম পাচ্ছে, তখন মনে হলো আপনার সন্তান তখন চিন্তা করবে যে আব্বু তো আমাকে এখানে দিছে, তাহলে মনে হয় এখানে ভালো, আমি তাহলে এখানেই পড়ি। কিন্তু দেখেন আলটিমেটলি কি হবে, এই যে আমাদের যে আমরা স্টুডেন্টকে গত 1 বছরে তাদেরকে 2028 সাল তাদের যে স্বপ্ন, তাদের যে গোল, সেটা যখন আমরা দেখাচ্ছি, আমাদের আলটিমেট উদ্দেশ্য কি, আমাদের এই ছোট ভাই বোনগুলো যেন 9 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আলটিমেটলি অ্যাডমিশন পর্যন্ত যেন ওরা এমন কারো তত্ত্বাবধানে থাকতে পারে যে হচ্ছে আলটিমেটলি সবকিছু পারফেক্টলি ওকে গাইডলাইন দিতে পারবে। তো আপনি যদি এরকম কোনো প্যারালাল কাউকে পান, আপনি সেখানে দেওয়ার ব্যবস্থা করেন, যাচাই করেন, কোনো সমস্যা নেই আমাদের, কারণ আমি জানি আমি কি পড়াই, অন্যরা কি পড়ায়, এখানে আমাদের কনফিডেন্স আছে। জুবাইরের কাছে একটা স্টুডেন্ট, আবার আপনাদের গার্ডিয়ানদেরকে আমি একটু মনে করাই দিচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি আপনারা একটা টিচারের একটা ক্লাসে যান, একটা ক্লাস দেখে অনেক কিছু জাজ করেন, এটা আপনারা করবেন না, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ক্লাস 10-এ আপনারা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আরও অনেক সাবজেক্ট আছে, এগুলো পড়াবেন না। তখন আপনাদের কি হবে যে আপনি ভাবছেন যে একজন টিচারের কাছে আমি পড়াবো, ঠিক আছে ওকে পড়ালাম, কিন্তু আপনি চেষ্টা করবেন যে যদি কোনো বেটার সন্ধান আপনার থাকে, বেস্ট আপনি সেখানে যাবেন। এখন যদি আপনার যাচাই করার ইচ্ছা থাকে, তাহলে আপনি 1-2 ক্লাসে কখনো যাচাই করবেন না, মিনিমাম তাকে 1 মাস পড়ান, যেখানেই পড়ান না কেন, এটাই হচ্ছে কথা। তো আমি বলতে চাই যে আপনি যেটা কোশ্চেনটা করছিলেন এটা ঠিক আছে, আমরা এমন না যে তুমি আমার কাছে পড়লে জুবাইরের কাছে পড়তেই হবে, তুমি জুবাইরের কাছে পড়লে সাকিব ভাইয়ের কাছে পড়তেই হবে,
আমরা এরকম কোনো টিচার না, আমরা এরকম যৌথভাবে পড়াবেন কিনা না না এটা বলেছি না 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 না, আপনার কথার অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে আঙ্কেল, আপনি এটা বলবেন না, আমি জাস্ট বলছি অনেক না না অনেক টিচার আছে, আপনারা এর মধ্যে পড়ছেন, আপনাদের তো শুধু ছোট ছেলে মেয়ে নয়, আপনাদের বড় ছেলে মেয়ে আছে না, তাদেরকে পড়াইছেন না, এমন টিচার আছে না যে আমার কাছে বললে এর কাছে পড়তে হবে, এরকম আছে না? তো আমারও আছে, চোখের সামনে আছে, আরো আছে, মূল্যায়নে দুর্নীতি আছে, কত কিছুই তো আছে। এখন মূল্যায়নে দুর্নীতি আছে, দুর্নীতির বিষয়টা না হয় আমি নাই বললাম, আসলে মেয়েরা অলরেডি শুরু করেছে ফার্স্ট হবো কিভাবে বা সেকেন্ড হবো কিভাবে, যদি এই বিষয়গুলো হ্যাঁ আপনাদের এটা এটা খুব ভালো একটা পয়েন্ট আঙ্কেল এনেছেন আঙ্কেল। এই আশ্বস্ত করছি ফার্স্ট সেকেন্ড নট ফ্যাক্ট। এবার আমি একটু আপনাকে জি জি আঙ্কেল অনেক ভালো একটা মানে একটা প্রেক্ষাপট আর কি উপস্থাপন করছেন যে যে আমি যদি স্কুলের টিচারের কাছে পড়ি তাহলে সে আমাকে মার্ক বেশি দেবে, ফার্স্ট বানাই দিবে। আসলে এই দুর্নীতি যদি আপনার সন্তান এখন থেকে চিন্তা করে তাহলে আসলে তার ভবিষ্যৎ খুবই ভালো হবে বলে আমার মনে হয় না মানে বর্তমান বিচারে। কারণ আপনি আপনার সন্তানের যে মেধা আছে, সে যা শিখছে সেটার উপরে সে পরীক্ষা দিবে, এবং তার জন্য তার যে 70% যে কোয়েশ্চেন বা তার যে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট সব তো আমরা করে দিয়েছি প্রত্যেকটা বিষয়, মানে আমরা কোনো কিছু ওর বাদ রাখিনি। আমরা গত 8 মাসে যা যা পড়িয়েছি প্রত্যেকটা বিষয় আমরা পড়াইছি, এবং ওদের যে বই দেওয়া হয়েছে না ওইখানে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট উপস্থাপন যা যা আছে সব কিন্তু পড়াইছি। মানে কখনোই কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমাদেরকে এটা করানো হয়নি, আমরা সবকিছু করাইছি, ওর স্কুলে যাই হোক না কেন ও পারবে। এটা হচ্ছে আপনাদের কনফিডেন্স থাকতে হবে, এবং আমরা সেটা জানি। এবং আপনারা দরকারে আমরা কোয়েশ্চেন এখন সামনে যেগুলো দিব, আপনারা পরীক্ষার পরে বার্ষিক পরীক্ষার পরে কোয়েশ্চেন একটু মিলাই দেখবেন যে আসলে কি কোয়েশ্চেন ছিল, আমরা কি পড়াইছি, স্টুডেন্টরা আসলে পরীক্ষাতে কি দিয়েছে। আর একটা বিষয় বলি যে সেটা তো 10-এর বিষয়টা তো আঙ্কেল উপস্থাপন করলে বলে বললাম, এটা তো ধরেন আলাদা আলাদা হবে, তখন তো আমি বায়োলজি পড়াবো, আমার অ্যাডভান্স বায়োলজি ব্যাচ, ওর অ্যাডভান্স ফিজিক্স ব্যাচ, হ্যাঁ ও জুবাইর ফিজিক্স পড়াবে, ফিজিক্সটা সবচেয়ে ভালো পড়ায়, ফিজিক্স খুবই ভালো পড়ায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই আসলে পড়াতে পারে, খুবই ভালো করে পড়াতে পারে। কিন্তু মানে খুলনা শহরের একটা প্রবলেম হচ্ছে ফিজিক্স নিয়ে প্রবলেম আছে। ফিজিক্সটা সবাই পড়ায়, জাস্ট সূত্র পড়ায়, মুখস্থ করাই শেষ। কিন্তু ফিজিক্সটা আসলে শেখা যায়, চিন্তা করা যায়, ফিজিক্সটা আসলে প্রেজেন্ট করা যায় অন্যভাবে, এটা আসলে সবাই পারে না, এই জন্য ওইটা ভালো পড়াতে পারে, এটাই আর কি বিষয়। তা আপনাদের মনে আরও অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু জানার থাকবে, সেগুলো যদি থাকে আমার সামনে আপনারা করবেন। এখন আপাতত আজকে কিছু আছে কিনা তাহলে আমরা আসলে ইনশাল্লাহ শেষ করতে পারি, সময় অনেক হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, মানে শেষ হয়নি একবারও, হ্যাঁ এখনো 10-15 মিনিট হবে। তোমার কে বলছে ফোন দিয়ে? আবহাওয়াবিদ আব্দুল্লাহ ভাই। হ্যাঁ অনেক আচ্ছা। বৃষ্টি হচ্ছে। না আপনারা তো দেখছেন, সময় মেঘ তো দেখছেন, মেঘ দেখলে তো বোঝা যায় কেমন বৃষ্টি হবে। তো অবশ্যই আমি মনে করি যে আজকে যদি আপনারা রিক্সা যদি না পান তাহলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ফুটপাথটা ডুববে না, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ফুটপাথ ডুবে গেলে তখন জুতার ভেতরে পানি নিয়ে যাইতে হবে বাসায়। তো এই কষ্টটা আপনাদের হবে, কিন্তু আব্দুল্লাহ আন্টিদেরকে কষ্ট করতে দিও না। আমি বলছি যেহেতু আমরা শেষ করে দিব, যদি না বেরোনো যায়, যদি আপনারা নামাজ পড়তে চান এখানে পড়ে নিতে পারেন, আমাদের এখানেও ব্যবস্থা আছে, আমরা করতে পারবো। আর হচ্ছে আব্দুল্লাহ তুমি তাহলে আন্টিদের কাছে ওই খাবারটা দিয়ে দিতে পারো, তাহলে আমি একটু পরে দাও, আমি বললে তারপরে দিও। ও আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাদেরকে জানান। ও আচ্ছা হ্যাঁ, পাইথন জুবাইর একটু বলো তো পাইথন সম্পর্কে। ও আচ্ছা কেন পাইথন বা আমাদের যে এক্সট্রা যে কোর্সটা আমরা নিচ্ছি ডিজিটাল প্রযুক্তি আর পাইথন সাথে স্বাস্থ্য সুরক্ষা যে এক্সট্রা আছে, এটা একটু কি হতে পারে একটু বলো। আপনাদের কোশ্চেন কি ছিল আপনারটা? সব পরীক্ষা হবে সব। ও আচ্ছা, মানে পাইথন সম্পর্কে জানতে চাচ্ছেন কি, মানে কোর্সের বিষয় বা এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার বলি। বিষয়টা হলো যে ওদের যে এই 9-এর বইটা, এটা তো মনে করি সবাই দেখছেন কি দেখে না যায় না, পেছনে নাও, আপনারা যদি গিয়ে দেখেন দেখবেন যে 9-এর 4র্থ অধ্যায়, এটা আসলে পাইথন সম্পর্কে একটা অধ্যায় রয়েছে। দেখেন আমি যখন ক্লাস 9-এ পড়ছি বা 10-এ পড়ছি তখন কিন্তু প্রোগ্রামিং এর কিছু ছিল না, প্রোগ্রামিং এর কোনো হাতে করেও ছিল না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি তখন ইন্টার আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো সি। আচ্ছা, মেন কথা হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে একটু বলি, মানে যেমন আমি বাংলায় কথা বলতেছি বলে আপনি বুঝতেছেন, কিন্তু বিষয়টা হলো আমি যদি হঠাৎ আরবিতে কথা বলতাম তাহলে তো বুঝতেন না। তাহলে বিষয়টা হলো যে আপনাকে বোঝানোর জন্য আমার কি একটা ল্যাঙ্গুয়েজ দরকার, যেটা কি বাংলা ল্যাঙ্গুয়েজ। তা এমনই কম্পিউটারকে বোঝানোর জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তার ভিতরে পাইথন হলো সব থেকে একটা ভাইটাল ল্যাঙ্গুয়েজ, যেটা ওদের ক্লাস 9-এ দেওয়া হয়েছে। এখন আমি যদি ওদের বইয়ের যেই প্রবলেমগুলো আছে এগুলো যদি সলভ করে দিই এতেও ওদের হয়ে যাবে, কিন্তু বিষয়টা এমন হবে যে
যেই উদ্দেশ্যে ওদেরকে পাইথনটা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য আসলে পূরণ হবে না। এর কারণ দেখেন, আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন মনে হয়। স্টিফেন হকিং উনি কিন্তু কথা বলতে পারতেন না, ইভেন উনি হাঁটাচলাও করতে পারতেন না, উনি একটা হুইল চেয়ারে শুয়ে থাকতেন। ওনার ব্রেনে এত ডিভাইস লাগানো ছিল যে উনি যা থিঙ্কিং করতেন, মানে যা চিন্তা করতো ওইটাই হলো আপনার মানে কম্পিউটারের উপরে ভেসে উঠতো। এই বিষয়গুলো আসে কিন্তু সম্পূর্ণটাই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো এই বিষয়গুলো যেহেতু ওদের এই পাইথনটা রয়েছে, সেহেতু ওরা যদি এই পাইথনটা একদম A to Z খুব ভালো মতো শেষ করে, তাহলে ওদের সামনের সময়ও কাজে লাগবে, এখনো কাজে লাগবে। এই জন্যই আসলে মেইনলি আসলে পাইথনের কোর্সটা শুরু করা, যে ওদেরকে শুধুমাত্র পরীক্ষার জন্য প্রিপেয়ার করা না, সম্পূর্ণ পাইথনটা যেন আমাদেরকে শেখাইতে পারি। মানে শুধুমাত্র পাইথন না, ওদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের যেই বার্ষিক সিলেবাসে যা রয়েছে এইগুলোর ভিতরে আমি করাই দিব। সেগুলোর জন্য আমার যদি এক্সট্রা ক্লাস না লাগে সেগুলোও নিব। কিন্তু মেইনলি আসলে আমার চিন্তা ভাবনা যেটা, যে ওদেরকে এই পাইথনে অনেক বেশি মানে এক্সপার্ট করে তোলা, এইটা হলো আমার চেষ্টা থাকবে আর কি। আর সেখানে হলো আমার এক ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড হলো, আমরা দুইজন, ও এনডিসিতে পড়ছে, মানে নর্থ কলেজে পড়ছে, আমরা দুজন একসাথে কুয়েট সিএসিতেও পড়ছি। তা ও হলো আপনার আমাদের ডিপার্টমেন্টের হলো ফার্স্ট আর কি, মানে এবার ফার্স্ট হয়ে টিচার হিসেবে এই জয়েন করবে আর কি। সো আমি ওরেও নিয়ে আসতেছি, আমিও থাকবো, দুইজন মিলে আমি চাচ্ছি যে এদেরকে এই পাইথনটা খুব ভালো মতো শেখাইতে। কারণ আপনি একটু যদি ভার্সিটির দিকে খোঁজ নেন, বা আপনার যদি কোনো কেউ ভার্সিটিতে পড়ে, তাহলে দেখবেন যে এখন মোটামুটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলেন বা এমনি ভার্সিটি বলেন, সব জায়গায় কোর্স হিসেবে আসলে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকেই। তা ওরা যদি এইটা এখন ভালো মতো শেখে, তাহলে ওদের ব্রেনে আসলে এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক ধারণা থাকবে, যেন ভার্সিটিতে যাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তা যাই হোক, এই জন্য আসলে পাইথনটা শুরু করা। আর যেহেতু ওদের সিলেবাসও আছে, যেহেতু ওদের এক্সট্রা টাইম দিয়ে আমি করাইতে পারি, যেমন আগে শুক্রবার ওদের ডিজিটাল প্রযুক্তি করাইছি, ওইটাও এখন করাবো, সমস্যা নাই। কিন্তু মেইনলি পাইথনটা যেন A to Z যা আছে সবকিছু যেন শেষ করতে পারে, এই জন্য আসলে এটা শুরু করা। হ্যাঁ, বার্ষিক পরীক্ষার সিলেবাস হলো ওদের পাইথনের এটা রয়েছে। আর আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসও শেষ করবোই আর কি, যেই 2 থেকে 5 অধ্যায় পর্যন্ত যেগুলো রয়েছে সেইগুলা। আর একটা কথা, যে ওইখানকার পেমেন্টের বিষয় নিয়ে আসলে কথা ছিল। এখন আমরা ওদের জন্য প্রতিষ্ঠা করছিলাম, কিন্তু আপনাদের জানেন কিনা জানি না, যে আমাদের ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আসলে ওই কোর্স ফিটা ছিল 2000 টাকা, যেটা আমরা বলে দিয়েছিলাম। ইভেন ওই কোর্স ফির ভেতরে ওদেরকে একটা পাইথনের বইও দেওয়া হবে, যেটার মূল্য হলো 300 টাকা। ওইটা আবার সুন্দর একটা বই, খুব সুন্দর মতো গোছাই দেওয়া আছে, যেগুলো আমরা পড়িয়ে দিব। এবং ওরা ওইগুলো বাসায় যে একটু প্র্যাকটিস করলে, ইভেন মোবাইলেও প্র্যাকটিস করা যায়, সবকিছুই করা যায়। তো এই বইটা একটু দেখানো, বইটা কি আছে এখানে? না, বইটা আমি আজকে নিয়ে গেছিলাম, নিয়ে যে ওই যেহেতু কালকে আবার একটু ক্লাস নেব, এই জন্য। তো এই বিষয়গুলোর জন্য, হ্যাঁ, মোবাইলের বিষয়গুলোর জন্য কি বলতেছেন মোবাইলের বিষয়ে? আসলে না, এখন আপনার ওদের একটু হাতে দেওয়াই লাগবে। এর রিজনটা হলো, যেহেতু ওদের আস্তে আস্তে যে বিশ্বর দিকে আগাচ্ছে, সেটা আসলে প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব। ওই বিশ্বের সাথে পরিচয় করানোর জন্য আপনি ভালো কাজে মোবাইলটা ইউজ করতে দেন। মানে আপনি একটা টাইম দেন যে ও জাস্ট ওই পাইথনটা প্র্যাকটিস করবে, বা ওদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে ওইটা প্র্যাকটিস করার জন্য ওই টাইমটুকু আপনি দেন, যেন বাসার কাজটা করতে পারে, যদি বাসায় দেওয়া হয় সেটা করতে পারে। কিন্তু দেখা গেলো যে আপনি ফোন দিচ্ছেন, ও গেম খেলতেছে, আপনি দেখা গেলো যে ওর দিকে নজরও দিচ্ছেন না, তাইলে তো আসলে সমস্যা। এই জন্য দেখবেন যে ও আসলে কি করতেছে, এটাও একটু আপনাদের নজর করে রাখতে হবে। আসলে এই সময়টা খুবই খারাপ একটা সময়। যাই হোক, এখন আর কি কোনো কথা আছে কিনা আপনাদের, যে পাইথন সম্পর্কে? প্রশ্ন, আঙ্কেল একটা প্রশ্ন ছিল না? এটা একসাথে আসলে নিব। আচ্ছা, এটা নিয়ে একটু ছোট করে বলি। সেটা হচ্ছে, তুমি এটা রাখো। সেটা হচ্ছে, আন্টি দেখেন, আমরা আপনাদেরকে ডিজিটাল প্রযুক্তি কোর্সটা, আমাদের যারা স্টুডেন্ট আছে, আমরা চাই সবাই যেন এটাতে এনরোল করে, সবাই যেন এটা পড়ে, এবং এটা সবার জন্য, সবার ভালোর জন্য। এবং আমরা চাই আমাদের স্টুডেন্ট যারা থাকবে সবাই যেন এটাতে পড়ে। এটা হচ্ছে আমাদের কথা। কারণ এখানে যে বিষয়টা হয়েছে, ওদের যে আরো যে 2টা সাবজেক্ট আছে, ডিজিটাল প্রযুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষা, এই অধ্যায়গুলো ওইখানে আমরা পড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, ব্যাচেও হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন সবাই এটাতে একটু ভর্তি হয়, এটা যেন এনরোল করে। এটা হচ্ছে আপনাদের জন্যই আমাদের একটা কোর্স হিসেবে করা। কারণ এটা শিখতে গেলে ভবিষ্যতে যখন শিখবে তখন আরো বেশি টাকা খরচ হবে। তো এখন আমরা আমাদের স্টুডেন্টের জন্য অল্প খরচে আমরা পড়াচ্ছি, এটা হচ্ছে বিষয়। না, পাইথন না, আলাদা ব্যাচে হবে না, এটা তো ওই ব্যাচেই হবে। এবং আমরা বলবো যে আমাদের স্টুডেন্টদেরকে ওখানে ভর্তি, আমাদের একটা অনুরোধ বলতে পারেন। এখন যদি আপনারা বলেন যে অনুরোধটা আপনারা রাখতে পারেন, তাহলে তো আমাদের জন্য ভালো হবে।
হবে না নাকি ওই ইয়ের মতো? ওই কোর্সটাতেই সবাইকে আসলে যেতে হবে। আর এমনি আলাদা আপনাদের বিজ্ঞান খ্রিস্টান প্রযুক্তি এই বিষয়ে এখন সেটা হলে তো তাহলে আমরা ওই 6 দিনের জায়গায় 3 দিন নিয়ে আসি, ওই 3 দিন পড়াই সবকিছু পড়াই দিই, তাহলে আমাদের একই হয়ে যেত। সেটা আমরা করাচ্ছি না, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, আপনাদের ছোট ভাই বোনের কথা চিন্তা করে আমরা ওটা 6 দিনে গেছি, ওখানে আমরা 2000 টাকা পেমেন্ট করতে পারতাম, করি নাই। আবার সেকেন্ড বিষয়টা হচ্ছে আমরা চাইলে এখন 3 দিনও করাইতে পারতাম, কিন্তু আপনাদের অনেক কথা আমরা শুনেছি, আপনাদের অনেক অনুরোধ আমরা রেখেছি, তো আমাদের একটা আশা বা আমাদের একটা আকাঙ্ক্ষা আপনারা আমাদের অনুরোধটা রাখবেন, এটাই আর কি। ঠিক আছে, ডিজিটাল প্রযুক্তি পেমেন্টটা কি সামনের মাসে দিতে হবে? মানে এখন ক্লাস করবে এই মাসের মধ্যে আর কি পেমেন্ট, মানে ভর্তি হয়ে গেলে ভালো হয়, ভর্তি হলে সে বইটা পেয়ে যাবে। বই না ভর্তি না হলে না, এটা তো নর্মাল একটা বিষয়, কেউ কখনো দিবে না ভর্তি না হলে তো। হ্যাঁ, ক্লাস এখানে হবে, জি। হ্যাঁ। টাইম হলো আপনার ও, ওইটা সমস্যা নাই, শুক্র শনি জুবাইরে মেইনলি দিবে, আর ও কিছু কিছু টপিক পড়াবে, ওটা নিয়ে সমস্যা নাই, ক্লাস নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এখন যদি স্টুডেন্ট বলে যে জুবাইর, ওটা শুক্রবার যেমন আজকে আছে আর শনিবারে হবে, এই 2 দিন মিলে 1.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হবে শুক্র টোটাল 2000 টাকা পেমেন্ট, মানে 2500 না 2000 টাকা। বুঝতে পারি আন্টি, কথা শুনতে পাই। বলছে 2000 এর ভেতরে 1000 টাকা দিলে বইটা পাচ্ছি আর কি আপাতত। ও না, বিষয়টা হচ্ছে একবারে একটা কোর্স হিসেবে আমরা, কোর্সের ক্ষেত্রে হিসাবটা কি হয়, কোর্সে অনেকগুলা ক্লাস থাকে, কোর্সের সবকিছু শুরুতে শেষ করা হয়, মানে একবারে সব কনক্লুশন করা হয় আর কি, এটাই। আপনার স্যার এটা কি স্যার ডিসেম্বর মাসে ক্লাস হচ্ছে শুক্রবার আর শনিবার হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরীক্ষা আগে শেষ হয়ে যাবে। পরীক্ষা না 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 না, কোর্স বাকি থাকবে না, আমরা ডিসেম্বরে কোর্স শেষ করে ফেলবো। থাকবে, কোর্স ডিসেম্বরের আগেই শেষ হয়ে যাবে, ডিসেম্বর না তার আগেই শেষ হয়ে যাবে। না না, জুবাইর শাড়ি তো থাকবে, আমি তো আপনাকে থাকবোই। এটা বলে দাও আজকে কি আচ্ছা হয়েছে। শোনেন আমি বলি, আচ্ছা এটা নিয়ে বলে দাও, এটা ও নিয়ে আসলে- বলে দাও। হ্যাঁ হ্যাঁ আমি জানি, শোনেন আমি বলি। আমরা ক্লাসের প্রেজেন্টেশন ওটা বুঝাই দিবেন, আপনার যেটা লাগবে কম্পিউটার লাগবে। আচ্ছা শোনেন আমি বলি যে আজকে আমার ফ্রেন্ড আসছিল, এখন আমি বলি যে ওর সমপর্যায়ে পৌঁছাইতে গেলে আসলে একটা স্টুডেন্টের প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করা লাগে, কারণ কুয়েটের টিচার হওয়া মানে আসলে খুবই একটা কঠিন বিষয় আর কি। আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সে কিন্তু মানে এত স্টুডেন্ট, জুবাইর অ্যাজ এ স্টুডেন্ট সে গ্রাজুয়েশন শেষ করছে, গ্রাজুয়েশন শেষ করে এখন সে কিছু একটা জয়েন করবে, তো যে আসছিল আপনারা যদি তার বলেন যে প্রেজেন্টেশন বা হচ্ছে কথা বলা, সে এখন কুয়েটের টিচার হবে, মানে কুয়েটের টিচার, মানে এখন এই বছর যে স্টুডেন্টটা কুয়েটে চান্স পেয়ে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হবে তার টিচার সে, ঠিক আছে। তার কোয়ালিটি আমি বলি, কোয়ালিটি নিয়ে যখন আচ্ছা আমি এবার জুবাইর বলুক, আপনারা সবাই বুঝতে পারছেন সে কুয়েটের টিচার, এটা হচ্ছে বিষয়। আমি বলি আসলে এখানে কথাটা হলো যেহেতু ও এই আন্টি আমার কথা একটু শোনেন, সবাই একটু একটু শোনেন। শোনেন। বিষয়টা হচ্ছে যে ও যখন ভার্সিটিতে ক্লাস নিচ্ছে বা নিবে, তখন ওর সামনে যারা বসে থাকে সবাই মোটামুটি ভার্সিটি স্টুডেন্ট, এই জন্য কোনো ঝামেলা হয় না, ওরাও ওইগুলো কোঅপ করতে পারে। কিন্তু যেহেতু এখন 9-এর স্টুডেন্ট, তো ও আসলে জিনিসগুলো বোঝে নাই বা ওদের সাথে কিভাবে কথা বলতে হবে, ও দেখো যে খুব নরম ভাষায় কথা বলে, যেমন ভার্সিটি টিচাররা যেভাবে কথা বলে আর কি। স্যারেরা তো কখনোই কর্কশ ভাবে বা এই যে চিল্লায় কথা বলে না, সবাই চুপচাপ থাকে বা সব ইয়ে হয়। এই ক্ষেত্রে দেখা গেলো যে ওর কাহিনী এমন হয়েছে যে ও আসলে আসার পরে আজকেও আস্তে আস্তে কথা বলছে, কারণ প্রথম এই ছোটদের ক্লাস না, ওর আসলে প্রথম, ও সবসময় ক্লাস নেয় বা নিচ্ছে হলো বড়দের জন্য আর কি। তো এই বিষয়গুলোর জন্য আজকেও একটু সমস্যা হয়েছে। আমি তো থাকবোই, আমি তো আমি তো মেইন, শুধুমাত্র আমার দেখা গেলো যে ও আমার সাথে থাকবে, ও ওদের শেখাবে, ও ওদেরকে লজিক বোঝাবে, ওর বিষয়গুলো ও, আমি তো আছি এখানে, প্রত্যেকটা ক্লাসে আমি থাকবো, প্রত্যেকটা ক্লাসে আমিও লেকচার দিব, কোনটাই কি সমস্যা আছে সেটা দেখবো, কিন্তু আমার সাথে ও থাকবে, যেন আমরা দুইজন মিলে দেখা গেলো যেমন এখানে কিছু স্টুডেন্টের প্র্যাকটিসের প্রবলেম হচ্ছে, আমি এদেরটা দেখতেছি, ও এদেরগুলো দেখতেছে, প্র্যাকটিস প্রবলেমগুলো এই সমস্যা হচ্ছে আর কি। কিন্তু আমি যদি একা হই তখন সবাইকে মানে দেখাটার সমস্যা হবে। এই জন্যই আসলে ওরে নিয়ে আসা, আমার ওর সাথে অনেক ভালো বন্ধুত্ব, মানে সেই ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে, এবং আমি দেখছি তো একজন অসাধারণ মানুষ, ওর পড়ালেখার মানে কোনো তুলনা নাই, এই হলো মেন কথা। এবং ওর বোঝার, ওর মানুষের বোঝানোর ক্ষমতা, যেমন আমিও পরীক্ষার সময় ওর কাছ থেকে অনেক কিছু বুঝতাম, কারণ ও খুব সুন্দর বোঝাইতে পারে। হয়তোবা 100 জন 120-30 জন স্টুডেন্ট হয়ে গেছিল আজকে, ও একটু হয়তোবা নার্ভাস হইতে পারে, তো বিষয়গুলো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারাও টেনশন করেন, আমি তো আসি আর কি এখানে, বুঝছেন, এই আর কি। যাক, আর তো মনে হয় আর কোনো প্রশ্ন আঙ্কেল একটা বলছিলেন?
সব পরীক্ষা মানে আমাদের পরীক্ষা অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো হবে কিনা? হ্যাঁ, অধ্যায় মানে টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক। হ্যাঁ, ও সেইগুলো করা হয়। আচ্ছা, এটা আমরা শুরু থেকে করে আসছি, স্টুডেন্ট জানে না। ওদেরকে কোশ্চেনটা আমি করি, ওদেরকে কোশ্চেন আরো ক্লাসে উৎসমুখ করার জন্য কথা থেকে শুরু করে ওদের ক্রস কোশ্চেন থেকে শুরু করে সবকিছু করা হয়। এটা নিয়ে খুব বেশি প্রবলেম হয়। অনেক সময় হয়, সব দিন তো আর হয় না একরকম। হ্যাঁ, আচ্ছা আমি বলি এটা একটু ক্লিয়ারলি আমার আসলে বলা উচিত। দেখি, আচ্ছা অনেক সময় হয় কি, স্টুডেন্ট আঙ্কেল বলেছে যে কেমিস্ট্রিতে রাসায়নিক বন্ধন নিয়ে স্টুডেন্টের কিছু প্রবলেম আছে। রাসায়নিক বন্ধন টপিকটা আসলে ইন্টারমিডিয়েট টপিক এবং 9-10 এর কিছু অংশ আছে, আগেও ছিল। তো রাসায়নিক বন্ধন যদি কেউ শিখতে চায় যে না সে পারফেক্টলি 100% শিখবে, জীবনে কোনোদিন শিখতে পারবে না। কারণ হচ্ছে সারা জীবন ধরে পড়তে হবে রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে বিষয়। আর ওদের ক্লাস 9-এ যা আছে ওটা যতটুকু শেখানো যায় পারফেক্টলি ওদেরকে শেখানো হয়েছে। এখন যেটা হয়েছে, অনেক সময় স্টুডেন্টদেরকে হয়েছে কি লাস্টের মোমেন্টে ওদের অল্প দিনে অনেক কিছু ওরা পড়েছে। অনেক সময় হতে পারে যে না অল্প দিনে অনেক কিছু ওদের ব্রেনে গেছে, আরো অনেক সাবজেক্ট ওরা পড়েছে, নতুন সামনে পরীক্ষা হবে 1 মাস পরে, এটা টেনশন ভয় কাজ করছে। যার কারণে ওদের ক্ষেত্রে যেটা হয়েছে যে হয়তো ওরে মনে করছে যে আমি এর থেকে ভালো করে শিখতে পারতাম। তো আমরা এটা তো বললাম, আমাদের এখন করানোর প্রায়োরিটি কি হবে, যে অধ্যায়গুলা স্টুডেন্ট কম পেরেছিল, কম বুঝেছিল, বুঝছে মোটামুটি সবকিছুই, কিন্তু যে অধ্যায়গুলো আসলে একটু কঠিন আমরা সেগুলো আগে পড়াবো। বুঝতে পারছেন? যেগুলো কঠিন সেগুলো আগে পড়াবো, যেগুলো স্টুডেন্ট ডিমান্ড করবে যে না ভাই আমরা এগুলো একটু কম আমাদের আবার পড়া উচিত, সেগুলো আমরা আগে পড়াবো। ক্লিয়ার? এটাই হচ্ছে বিষয়, মানে আমরা ওদের পরীক্ষার প্রায়োরিটি বেজ অনুসারে পড়াবো, এটাই আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে, জানার আছে? যদি না থাকে তাহলে বৃষ্টি যদি থেমে যায় তাহলে তো এমনি আপনারা যেতে পারবেন। আব্দুল্লাহকে আমি বলছি আপনারা একটু বসেন, জাস্ট 1 মিনিট, তাহলে আর ওই অসুবিধাটা হবে না। আমি দেখি শুনে নিই। তাহলে আমরা আসলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বিদায়ের সেই ইয়েটা কই? তুমি তো সবাই এখানে উপরে উঠে দেখছো। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে আবারও আমরা সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরাও চেষ্টা করছি আমাদের থেকে, আপনারা আপনার তরফ থেকে আমাদের অনুরোধগুলো রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। নাস্তা এখানে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এখানে দিয়ে দাও, তাহলে ওনাদের আর অসুবিধা, কারণ প্যাকেট তো আর নাই যে এটা নিয়ে যাবে।